চোখে তীব্র আলো এসে পড়ায়। আস্তে আস্তে চোখ খুলে তাকালো অনিমা। ভালোভাবে তাকানোর পর নড়তে গিয়েই বুঝতে পারল যে অনিমার হাত চেয়ালের সাথে বাঁধা, আর এটাও বুঝতে পারল যে ওর মুখও বাঁধা। ভালো করে তাকিয়ে দেখল যে ওর সামনে মিস্টার রঞ্জিত চৌধুরী দাঁড়িয়ে আছেন, ওনার মুখে শয়তানি হাসি, যেই হাসি অনিমা আগেও দেখেছে। মিস্টার রঞ্জিত চৌধুরী অনিমার সামনের একটা চেয়ারে বসল। অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওনার দিকে। রঞ্জিত চৌধুরী অনিমার সামনের একটা চেয়ারে বসে বলল, কেমন আছো মা? কতদিন পর দেখা হলো আমাদের, তাই না? লাস্ট আমাদের কবে দেখা হয়েছে মনে আছে তোমার? অনিমার চোখের সামনে সেই রাতের প্রতিটা দৃশ্য ভেসে উঠল। ওর বাবার সেই ঝুলন্ত লাশ, ওকে তুলে নিয়ে যাওয়া সব কিছুই। আর এসব মনে পড়তেই ওদের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা দেখে রঞ্জিত চৌধুরী হেসে দিলেন। তারপর বললেন, যাক, মনে পড়েছে তাহলে। ও তোমার মুখ তো বাধা, উত্তর দেবে কি করে, তাই না? দাঁড়াও, বলে অনিমার মুখের কাপড়টা নামিয়ে দিল। অনিমা চোখ নামিয়ে নিল। অনিমাকে চুপ থাকতে দেখে রঞ্জিত চৌধুরী বললেন, তুমি ঠিক সেই ভুলটাই করলে যেই ভুলটা তোমার বাবা করেছিল। আচ্ছা, এই বাপ বেটি মিলে আমার পেছনেই কেন পড়লে বলো তো? অনিমা ওনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ আপনার মতো শকুনদের নজর দেশের কিছু অসহায় মানুষদের ওপর থাকে। তাই আমার আব্বুর মতো কিছু সৎ মানুষদের আপনার পেছনে পড়ে থাকতেই হয়। অনিমার কথায় মিস্টার রঞ্জিত চৌধুরী হাসতে হাসতে বলল, একদম বাবার মতো হয়েছ দেখছি। তা কালকে আমাকে এক্সপোজ করতে চাইছিলে নাকি? অনিমা শক্ত চোখে রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, সবটাই তো জানেন, আর জানেন বলেই তো আমি এখন এখানে আছি, তাই না? তাহলে এসব ফালতু নাটকের মানে কি? মিস্টার রঞ্জিত অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, বাহ, গলায় জোর খুব বেড়ে গেছে দেখছি। 7 বছর আগে এই বাচ্চা মেয়েটাই আমার একটা ধমকে ভেজা বিড়ালের মতো চুপসে গেছিল, ভাবা যায়? অনিমা কিছু না বলে চুপ করে রইল। মিস্টার রঞ্জিত বললেন, এবার চুপচাপ বলে দাও যে আর্টিকেলটা কোথায় রেখেছ? এটা শুনে অনিমা রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটু আগে বললেন না যে আমি আমার বাবার মতো হয়েছি? ভাবলেন কি করে? হাসান কোতালের মেয়ে হয়েও আমি নিজের প্রাণের ভয়ে আপনাকে আর্টিকেলটা কোথায় আছে বলে দেব? মিস্টার রঞ্জিত এবার খানিকটা চিন্তায় পড়ে যাওয়ার ভান করে বলল, হুমম, খুব চিন্তার বিষয়, তাই না? নিজের প্রাণের কথা না হয় না ভাবলে, কিন্তু আদ্রিয়ান, ওর প্রাণের কথাও ভাববে না? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রঞ্জিত চৌধুরী অনিমার সামনেও আদ্রিয়ান ওদের কাছে বন্দি আছে সেই ভিডিওটা প্লে করল। ভিডিওটা দেখে পুরো হ্যাং হয়ে গেল। আদ্রিয়ান একটা চেয়ারে বসে আছে, তবে বাধা নেই, কারণ আদ্রিয়ানকে আর যাই হোক বেঁধে রাখা যায় না, সেটা সবাই জানে। কবির শেখ ওর বরাবর বসে আছে, আর মাঝখানে আছে একটা টেবিল। কবির শেখ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি, কেমন লাগলো আমার চাল? আদ্রিয়ান একটা হাই তুলে বলল, বোরিং। সেই পুরনো স্ট্র্যাটেজি। নতুন কিছু ট্রাই করলে ভালো লাগতো আর কি। কবির শেখ রেগে বললেন, আচ্ছা, এত কনফিডেন্স? দাবাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি। তোমার কি মনে হয় স্ট্র্যাটেজি তোমার কাছে শিখবো আমি? আদ্রিয়ান মুচকি হেসে বলল, ন্যাশনাল চ্যাম্পিয়ন নট ওয়ার্ল্ড, সো এত প্রাউড করার কিচ্ছু নেই। কবির শেখ ভ্রু উঁচু করে বললেন, আচ্ছা, তাই নাকি? এমনভাবে বলছো যে তুমি খুব এক্সপার্ট। তাহলে তো একটা দান খেলতেই হয়, কি বলো? দেখি কত ক্ষমতা তোমার। হ্যাঁ, যদি জিতে যাও তো আমি নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করব। আদ্রিয়ান হেসে বলল, আপনি নিজেও জানেন আপনি তা করবেন না। তবুও যখন আপনি খেলতে চাইছেন তো চলুন খেলা যাক। কবির শেখ ইশারা করতেই দাবার কোট আনা হলো। আদ্রিয়ান ব্ল্যাক নিল আর কবির শেখ হোয়াইট। ব্ল্যাক আদ্রিয়ানের ফেভারিট, তাই ওটাই নিয়েছে। আরেকটা কারণ হলো ব্ল্যাক আগে অ্যাটাক করে না, ডিফেন্স দিয়ে শুরু করে, আর পারলে কাউন্টার অ্যাটাক করে, সেটাই ওর ভালো লাগে। কবির শেখ নিজের প্রথম চাল হোয়াইট পর্নটাকেই 4 কোটে চাললেন। আদ্রিয়ানও নিজের ব্ল্যাক পর্নটাকেই 5 কোটে চালল। কবির শেখ নিজে নাইটটাকে F6 কোটে চাললেন। আদ্রিয়ানও কিছু চিন্তা না করে সাথে সাথে ওর নাইটটাকে C6 ছেলে দিল। কবির শেখ একটু ভেবে নিজের বিশপকে C4 চালল।
আদ্রিয়ানও স্বাভাবিকভাবেই নিজের নাইটটাকে F6 দিয়ে দিল। কবির শেখ কিছু একটা ভেবে নিজের এগিয়ে আনা নাইটটাকে C5 করতে চাললেন। চালটা চেলেই কবির শেখের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল, কারণ পরের চালটাতে ওনার নাইটটা সোজা আদ্রিয়ানের এরিয়ার F7 পয়েন্টকে ক্যাপচার করবে আর একই সাথে কুইন আর রুফ দুটোকেই একসাথে অ্যাটাক করবে। এতে আদ্রিয়ানের কুইন বা রুফের মধ্যে কোনো একটা গুটি যাবেই আর বিশাল লস হবে, কারণ দুটো গুটি ইম্পর্টেন্ট। আর কবির শেখের নাইটটাকেও আটকানোর কোনো উপায় নেই, কারণ কবির শেখ তার বিশপ দিয়ে নাইটটাকে প্রোটেক্ট দিয়ে রেখেছে। আদ্রিয়ান কিছু চিন্তা না করেই সোজা ওর বিশপ C5 করতে চালল। কবির শেখ অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শব্দ করেই হেসে দিলেন। হাসতে হাসতে বললেন, এই স্কিল নিয়ে আমার সাথে দাবা খেলতে বসেছ? এটা দিয়ে কি হলো? আদ্রিয়ান ওনার দিকে তাকিয়েই একটু হেসে বলল, চাল চালুন। কবির শেখ ওনার নাইট আদ্রিয়ানে F7 কোটের পণ্যটাকে ক্যাপচার করলেন। এবার নিশ্চিতভাবেই আদ্রিয়ান নিজের কুইন বা রুফের মধ্যে কোনো একটা গুটি হারাবে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে থুতনিতে হাত রেখে কোটের দিকে তাকালো আর কবির শেখের মুখে বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। আদ্রিয়ান ওর এগিয়ে রাখা বিস্ফোটাকে কবির শেখের F2 কোটের পণটাকে ক্যাপচার করল এবং তার ফলে কিং এর ওপর চেক পড়ল। কবির শেখ একটু ভাবনায় পড়লেও কিছুক্ষণ ভেবে তারপর বাঁকা হাসি দিয়ে বললেন, সত্যিই তুমি খুব বোকা আদ্রিয়ান। কবির শেখের এই কথা বলার কারণ উনি ওনার কিং দিয়ে পণ্যটাকে ক্যাপচার করতেই পারবেন আর তারপরের চালে আদ্রিয়ানের কুইন বা রুফের মধ্যে একটা তো যাবেই। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল আর প্ল্যান অনুযায়ী কবির শেখ ওনার কিং দিয়ে F2 কোটের পণটা ক্যাপচার করে বললেন, আমার চালগুলো এরকমই হয় আদ্রিয়ান। শত্রু যখনই ভাবে যে সে আমায় কিস্তিমাত করে দেবে, আমি ঠিক এইভাবেই সেই ভাবনাকে উপরে ফেলি, যেমন আজ ফেলেছি। আদ্রিয়ান কিছু বলল না, শুধু ওর বাম পাশের নাইটটাকে E4 দিল আর আবারও কিং এর ওপর চেক পড়ল। আদ্রিয়ান কবির শেখের দিকে তাকিয়ে বললেন, ভাবনা উপরে ফেলতে গেলে ভাবনাটা আগে বুঝতে হয় মামা। আর আমার ভাবনা বোঝাটা এতটাই সহজ নয়। কবির শেখ একটু চিন্তায় পড়লেন, কখন আদ্রিয়ানের রুফ আর কুইনকে অ্যাটাক করে বসে আছে, কিন্তু আদ্রিয়ান ক্যাপচার করার সময়টাই দিচ্ছে না ওনাকে। পরপর দুটো চেক দিয়ে এদিক ব্যস্ত রাখছে ওনাকে। অনিমা অবাক হয়ে কিছুক্ষণ ভিডিওটার দিকে তাকিয়ে কান্নাভেজা চোখে মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আটকে রেখেছেন আপনারা? প্লিজ ওনাকে ছেড়ে দিন। মিস্টার রঞ্জিত একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি আর করব বলো, দোষটা তো তোমার। তুমি তো উল্টোপাল্টা কাজ করো সব সময়। তুমি আমাদেরকে বলো আর্টিকেলটা কোথায় আছে, নইলে আদ্রিয়ানের শেষ দিন আজকেই হবে। অনিমা কিছু না ভেবেই রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন আমি করব, কিন্তু প্লিজ ওনার কোনো ক্ষতি করবেন না, প্লিজ। রঞ্জিত চৌধুরী শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে তাহলে বলো তোমার আর্টিকেলটা কোথায় আছে। অনিমা কান্না থামিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমার ল্যাপটপে আছে। রঞ্জিত চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, হুমম, ঠিকই ধরেছিলাম তাহলে। মিস্টার রঞ্জিত অনিমার ব্যাগটা এনে ওখান থেকে ল্যাপটপ বের করে টেবিলে রেখে ওটা ওপেন করে বলল, পাসওয়ার্ড বলো। অনিমা চুপ করে আছে। মিস্টার রঞ্জিত রেগে গিয়ে বললেন, তুমি কি চাও আমি এখন সেই 7 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করি? অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে তারপর পাসওয়ার্ড বলে দিল, আর ফাইলের নাম আর পাসওয়ার্ডটাও বলতে হলো। আপাতত এটা ছাড়া আর কিছুই করার নেই ওর। কিছুক্ষণ চিন্তা করার পর কবির শেখ তার কুইন F3 দিল, তাতে আদ্রিয়ানের নাইটটার ওপর অ্যাটাক হয়। এই চালটা দেখে আদ্রিয়ান বাঁকা হেসে ওর কুইন F6 দিল। এতে ওর কুইনটা নাইটের হাত থেকে বাঁচল। কবির শেখ আবারও হাসলেন। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কি নতুন নতুন খেলা শিখেছ নাকি? আদ্রিয়ান ভ্রু কুঁচকাল। কবির শেখ ওনার কিং দিয়ে আদ্রিয়ানের নাইটটাকে ক্যাপচার করল আর হেসে বলল, এভাবেই আমি শত্রুর মেরুদণ্ড ভাঙ্গি। আদ্রিয়ান উত্তর দিল না, শুধু কিছুক্ষণ ভেবে ওর একটা পণ D5 কোটে চালল। কবির শেখ কোটের দিকে তাকিয়ে চিন্তা করে তার বিশপকে D5 ছেলে পণ্যটাকে ক্যাপচার করে ফেলল আর হেসে বলল, আর শত্রুর প্রত্যেক পরিকল্পনা এভাবেই ফ্লপ করি। আদ্রিয়ান থুতনিতে 2 হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করে কুইন টু F4 চালল আর কিংকে চেক দিল।
কবির শেখ তার কিং ডি 3 কোটে চালল। আদ্রিয়ান সঙ্গে সঙ্গেই ওর কুইন ডি 4 কোটে দিয়ে কিংকে চেক দিয়ে দিল। কবির শেখ চেক থেকে বাঁচে কুইন ই 2 তে চাললেন। আদ্রিয়ান একটু হেসে ওর কুইন দিয়ে কবির শেখের বিস্ফোটাকে ক্যাপচার করে বলল, ধৈর্য ধরুন মামা, গেম বাকি আছে তো এখনো। কবির শেখ একটু ভেবে এবার সোজা সেই নাইট দিয়ে প্রথম যেই অ্যাটাকটা করেছিলেন সেই অ্যাটাক প্ল্যান অনুযায়ী আদ্রিয়ানের রুফটাকেও ক্যাপচার করে শব্দ করে হাসতে লাগলেন। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না আমি যেই রাজ্যে হামলা করি সেই রাজ্য ধ্বংস করে দেই। দেখো ভালো করে তোমার কাছে এখন কি আছে? নাইট, বিশপ, রুফ সব হারিয়ে এক প্রকার শেষ তুমি। অনিমার আর্টিকেলটা জিজুকে দিয়ে দিয়েছে। আর এখন শুধু বেঁচে আছে কিং আর কুইন। মানে তুমি আর অনিমা। আগে রিক অনিমাকে মারবে তারপর আমরা তোমাকে। বলে জোরে জোরে হাসতে লাগলো কবির শেখ আর আদ্রিয়ান গম্ভীর মুখ করে একদৃষ্টিতে কোটের দিকে তাকিয়ে আছে। রঞ্জিত চৌধুরী এক এক করে সবগুলো পেজ ডিলিট করে দিয়ে অনিমার কাছে এসে ওর হাতের বাঁধন খুলতে খুলতে বলল, হুমুম এবার সব শেষ। আমাকে এক্সপোজ করার চিন্তাও আর প্রমাণও। আগেই বলেছিলাম আমার সাথে লেগোনা দেখলে কি হলো, এবার দেখো কি হয়। বলে অনিমাকে ধরে দাঁড় করাতেই অনিমা ঝাড়া দিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, আপনারা কি এটা ছাড়া কিচ্ছু পারেন না? আমার আব্বুকে আমার ক্ষতি করার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করেছিলেন। আর আমাকে আদ্রিয়ানের প্রাণে মারার ভয় দেখিয়ে আমাকে থামানোর চেষ্টা করছেন। আবার নিজেদের ক্ষমতাবান বলে দাবি করেন। লজ্জা করে না আপনাদের? মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, ওই একদম চুপ। হ্যাঁ, তোমার বাবা আমার এগেইনস্টে একটা আর্টিকেল ছাপতে চেয়েছিলেন তাই প্রথমে ওনাকে টাকা অফার করেছি শোনেনি, প্রাণের ভয় দেখিয়েছি তবুও থামেনি, শেষে তোমার ক্ষতি করার ভয় দেখিয়েছি তাকে কিন্তু তোমার বাবা নাছোড়বান্দা ছিলেন তাই। অনিমা কাঁদতে কাঁদতে বলল, তাই আপনি আমার বাবাকে মেরে ফেললেন? আর সকলের সামনে এটাকে সুইসাইড বানিয়ে দিলেন তাই তো? ওই রিপোর্ট, পুলিশদের ইনকোয়ারি, জার্নালিস্টদের আর্টিকেল সব ওদের টাকা খাইয়ে মিথ্যে বলে বানিয়েছেন রাইট? মিস্টার রঞ্জিত একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ করেছি, তাতে কার কি? তুমি তখন চলে যাওয়ার পর আমরা এসে তোমার বাবাকে তোমারই বাবার রুমে নিয়ে গিয়ে ফাঁস দিয়ে খুন করেছি। ওই একা একটা মানুষকে সামলাতে আমাদের 12টা বেজে যাচ্ছিল। কি গায়ের জোর রে বাবা! অনেক কষ্টে অনেকে মিলে কাবু করতে হয়ে খুব ছটফট করছিল। শেষে শুধু একটা কথাই বলেছিল, আমার মেয়েটাকে কিছু করো না, ও কিচ্ছু করেনি, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। হাঁ যত্ত সব। অনিমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এসব শুনে কতটা কষ্ট দিয়ে মেরেছে ওরা ওর আব্বুকে। আর ও কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। আর মরার আগেও শুধু ওর কথাই চিন্তা করেছে। এসব কথা ভাবতে ভাবতে মিস্টার বললেন, এবার তুমিও মরবে একই ভাবে। তবে তোমাকে আমি মারব না, আমার ছেলে মারবে। অনিমা অবাক হয়ে তাকালো। মিস্টার রঞ্জিত হেসে বললেন, ওর খুব শখ আদ্রিয়ানের সামনে নিজের হাতে ও তোমাকে মারবে। আর তুমি মরলে তো আদ্রিয়ান এমনিতেই মরে যাবে, তোমার শোকে তাই না? হঠাৎ করেই রিক ওখানে এসে বলল, একদম তাই। অনিমা চমকে তাকিয়ে দেখল রিক দাঁড়িয়ে আছে আর মুখে বাঁকা এক হাসি। অনিমা কান্নাজড়িত চোখে একবার রিক আর একবার মিস্টার রঞ্জিতের দিকে তাকালো। এদিকে আদ্রিয়ান বেশ গম্ভীরভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর ওর ডান পাশের বিস্ফোটাকে জি 4 কোটে চালল। ফলে আবারও চেক পড়ল আদ্রিয়ানের। কবির শেখ হেসে বললেন, কি করছো আদ্রিয়ান? বারবার চেক দিয়ে যাচ্ছ তো দিয়েই যাচ্ছ, কি হচ্ছে তাতে? আমি তো বলেছি আমি শত্রুর ভাবনাগুলোকেই গোড়া থেকে শেষ করে দেই আমার ভাবনা দিয়ে। আদ্রিয়ান এবারেও কিছু না বলে গম্ভীর মুখ করে বসে আছে আর গভীরভাবে ভাবছে। কবির শেখ ওনার কিংটাকে এক কোট পিছিয়ে নিতেই আদ্রিয়ান একটা বাঁকা হাসি দিল, তারপর কবির শেখের দিকে তাকিয়ে বলল, ইউ নো হোয়াট মিস্টার শেখ, আজ আপনার প্রত্যেকটা চাল আপনার বোকামির পরিচয় ছিল। আপনি আমার গুটিগুলো স্যাক্রিফাইস করা দেখে ভাবছিলেন যে আমি খেলায় খুব কাঁচা, আর এটা ভাবাই আপনার প্রথম ভুল ছিল, কারণ আমার গুটি স্যাক্রিফাইস করা আমার অজ্ঞানতা ছিল না, আমার ট্রাপ ছিল। আপনার দ্বিতীয় ভুল ছিল এটাই যে আপনি জিতে যাচ্ছেন বলে এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কিং এক কোট পেছানোর আগে এটা দেখেননি যে আমার এই ছোট্ট বিশপটা আপনার কুইনকে ক্যাপচার করে ফেলবে।
বলেই ওর বিশপ দিয়ে কুইনটা ক্যাপচার করে ফেলল। কবির শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। আদ্রিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, এই ভুলটা আপনি আজও করেছেন। নিজের বুদ্ধির ওপর এতই ওভার কনফিডেন্ট ছিলেন যে আপনার প্ল্যানটা যে পুরো ফ্লপ হতে পারে সেটা ভাবেননি। ভেবেছিলেন সবকিছু আপনার প্ল্যান মাফিক হচ্ছে তাই চিল করা যাক, তাই তো? কিন্তু এটা ভাবেননি হার বাপকা এক বাপ হতা হ্যাঁ। আর আপনার ভাবনা দিয়ে আমার ভাবনাকে উপরে ফেলার তো কোনো চান্সই নেই, কারণ আপনার ভাবনা যেখানে শেখ হয় আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। কবির শেখ ভীত হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে? আদ্রিয়ান একটু হেসে আলসেমি ঝেড়ে সোজা হয়ে বসতেই ওই রুমে এই পুলিশ ফোর্স এসে সব লোকগুলোকে আটকে ফেলল আর কবির শেখকেও ঘিরে ফেলল লোকগুলো। কবির শেখ অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান কোটের দিকে তাকিয়ে ওর কুইনটাকে সোজা কবির শেখের কিং এর বরাবর কোটে রেখে কবির শেখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চেকমেইট মা মা। কবির শেখ হকচকিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এসবের মানে কি? হ্যাঁ? আদ্রিয়ানও মুচকি হেসে উঠে দাঁড়িয়ে অবাক হওয়ার ভান করে বলল, সে কি মামা? আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েও চেকমেট মানে জানেন না? কাম অন। তবুও যখন আপনি বুঝতে পারছেন না তখন বলেই দিচ্ছি, চেকমেট মানে হলো আপনার খেলা শেষ আর সাথে আপনার সমস্ত প্ল্যানও শেষ। আদ্রিয়ানের কথা শুনে কবির শেখ বেশ ভালোই বুঝতে পারছেন যে ওনার বিরুদ্ধে কোনো না কোনো প্রুফ আদ্রিয়ান পুলিশের কাছে দিয়েছে, তাই তো পুলিশ ওনাকে ঘিরে ধরেছেন। এসব ভেবে উনি রেগে আদ্রিয়ানের একদম কাছে গিয়ে ধীর কণ্ঠে আস্তে আস্তে বললেন, আদ্রিয়ান, আমাকে এখনো পর্যন্ত চেনো না তুমি। এদের আমায় যেতে দিতে বলো। এটা ভুলে যেও না যে তোমার প্রাণভোমরাটা আমাদের হাতেই আছে। এখানে আমার সাথে কিছু হলে অনিমার সাথে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আদ্রিয়ান হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে তাকালো কবির শেখের দিকে। হঠাৎ করেই ওখানে রঞ্জিত চৌধুরী এসে বলল, কি ব্যাপার অফিসার? এখানে এভাবে আসার মানে কি? অফিসার একবার কবির শেখ আর একবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, মিস্টার চৌধুরী এন্ড মিস্টার শেখ, ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট। কবির শেখ একটু চেঁচিয়ে বলল, হোয়াট? মিস্টার রঞ্জিত ও অবাক হয়ে গেলেন। অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওয়েট অফিসার, আপনারা এখানে এসে হুট করে আমাদের হ্যারাস করতে পারেন না। আপনাদের সকলের জব শেষ করে দেব আমি। আপনারা জানেন না আপনারা কাকে অ্যারেস্ট করতে এসছেন? অফিসার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, আমাদের কিছু করার নেই স্যার, উপযুক্ত প্রমাণ থাকলে আমাদের অ্যারেস্ট করতেই হয়। মিস্টার রঞ্জিত একটু ঘাবড়ানো কণ্ঠে বলল, কি প্রমাণ আছে আপনাদের কাছে? আদ্রিয়ান এতক্ষণ চুপচাপ এনাদের কথা শুনছিল, এবার মুচকি হাসি দিয়ে বলল, আরে সবকিছুই জানতে পারেন, একটু তো অপেক্ষা করুন। মিস্টার রঞ্জিত এবার খুব ভালোভাবেই বুঝতে পারল যে বর্ষর কোনো ব্যালেন্ডার হয়ে গেছে। পুলিশ এসে ওনাদের ঘিরে ধরার সাহস এমনি এমনি করেনি। তাই এবার মুখ্যম চালটা চালতে হবে। তাই উনি ওনার ফোন থেকে কাউকে মেসেজ করতেই রিক এলো ভেতরে, তবে একা নয়, সাথে অনিমাও আছে। রিক অনিমার গলায় ছুরি ধরে আছে। রিক অনিমাকে ধরে এনে বলল, ওদের সবাইকে সরতে বলো আদ্রিয়ান, নইলে অনিমার গলা কাটতে আমার 2 মিনিট লাগবে না। আদ্রিয়ান একবার রিক আর একবার অনিমার দিকে তাকিয়ে বলল, রিক ওকে ছেড়ে দাও। রিক একটু হেসে বলল, ছাড়বো তো, আগে আমার বাবা আর মামাকে যেতে দাও। অনিমার মাথা নিচু করে কেঁদে যাচ্ছে, একটু নড়লেই ওর গলা কেটে যাবে। কবির শেখ আর রঞ্জিত চৌধুরী দুজনেই নিজেদের মধ্যে শয়তানি হাসি দিচ্ছেন। আদ্রিয়ান বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করছো কি? তুমি জানো না যে ওনারা কেমন? তবুও তুমি? রিক আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ তবুও, কারণ ওরা আমার বাবা আর মামা। ওরা যেমনই হোক না কেন আমি প্রোটেক্ট করবই। কি মামা এন্ড বাবা? এটাই তো ভাবছিলে তোমরা, তাই না? এটুকু বলে অনিমার গলা থেকে ছুরিটা নামিয়ে নিল। রিক ওনাদের দুজনের দিকেই তাকিয়ে বলল, এরকমই মনে হয়েছিল তোমাদের আমাকে, তাই না? সারা জীবন তোমরা আমাকে ইউজ করে যাবে আর আমি বোকার মতো সবটা মেনে নেব, তাই তো? আদ্রিয়ান বাঁকা হাসল আর অনিমাও নিজের চোখ মুখে একটা শ্বাস নিল। কবির শেখ অবাক হয়ে বললেন, বাবাই কি বলছো কি তুমি? আমা
কবির শেখকে কথাটা শেষ করতে না দিয়ে রিক চিৎকার করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। বাবাই বলে ডেকো না আমায় প্লিজ। মিস্টার রঞ্জিত রেগে বললেন, কি করছো কি তুমি রিক? ভুলে যেও না যে আমি তোমার বাবা। নিজেরই বাবার সাথে এরকমটা করবে তুমি? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, খারাপ লাগছে নাকি? আমারও লেগেছিল। এর চেয়েও বেশি খারাপ লেগেছিল আর কষ্টও লেগেছিল। বাই দা ওয়ে অফিসার, অ্যারেস্ট দেম। অফিসার এগোতে আসলেই কবির শেখ রাগী কণ্ঠে বললেন, দাঁড়ান, কিসের জন্যে এরেস্ট করছেন আপনারা আমাদের? আর তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? আদ্রিয়ান যেন এই প্রশ্নটার জন্যেই অপেক্ষা করছিল এতক্ষণ যাবৎ। আদ্রিয়ান দরজার দিকে তাকিয়ে কাউকে ইশারা করতেই সাথে সাথে হুড়মুড় করে অনেক লোক ভেতরে ঢুকে গেল। প্রত্যেকেই সাংবাদিক। ওনারা এসেই রঞ্জিত চৌধুরী আর কবির শেখকে ঘিরে ধরে নানারকম প্রশ্ন করতে লাগলেন। একজন সাংবাদিক রঞ্জিত চৌধুরীকে বললেন, স্যার, সবাই আপনাকে এতদিন একজন সৎ আর ভালো একজন জননেতা হিসেবেই জানত। অথচ আজ আপনার যেই আসল চেহারা সারা দেশের সামনে এলো, এটা নিয়ে আপনার কি মতামত? আরেকজন কবির শেখকে উদ্দেশ্যে করে বললেন, স্যার, আপনার স্মাগলিং এর বিজনেস সম্পর্কে আমরা যেটুকু তথ্য পেয়েছি তা কতটা সত্যি? অন্য একজন বললেন, আমরা এতক্ষণ লাইভ যেই জিনিসগুলো এবং কবির শেখের স্বীকারোক্তি দেখলাম, তারপর কি হাসান কোতালের মার্ডার নিয়ে আপনাদের কিছু বলার আছে? কবির শেখ আর মিস্টার রঞ্জিত কি বলবেন? ওনারা তো হতভম্ব হয়ে বসে ভাবছেন যে ওনাদের সাথে ঠিক কি হচ্ছে। এর মধ্যে আদিব, আশিস, অরুমিতা, তীব্র, স্নেহা, স্নিগ্ধা ওরা সবাই চলে এলো। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললেন, কি কিছুই বুঝতে পারছেন না তাই তো? রিকও একটু হেসে বলল, না বোঝারই কথা, চলো ওনাদের একটু শুরু থেকেই এক্সপ্লেইন করা যাক। নইলে জেলে গিয়েও শান্তি পাবে না বেচারারা। একটু থেকে রিক একটা লম্বা শ্বাস নিয়ে প্রেসের লোকেদের দিকে তাকিয়ে বলল, আপনারাও সব ভালো করে রেকর্ড করুন, কারণ সব তো আপনাদেরও জানা উচিত, তাই না? সবটা রেকর্ড করুন। এটাই ভাবছো তো যে যেই ছেলেটা তোমাদের কথায় উঠতো বসতো, তোমরা যা বোঝাতে তাই বুঝতো, তাহলে হঠাৎ আজ কি হলো যে পাল্টি মেরে পুরো পুলিশের হাতে তুলে দিল? তোমাদের আসল রূপটা তো আমি সুইডেনেই দেখে নিয়েছিলাম। মিস্টার রঞ্জিত চৌধুরীর পথের কাঁটা যদি তার নিজের ছেলে হয়, তাহলে সেই কাঁটা উপড়ে ফেলতেও সে দুবার ভাববে না, তাই না ড্যাড? মিস্টার রঞ্জিত চৌধুরী অবাক হয়ে গেলেন। রিক একটা হাসি দিয়ে বলল, কি ভাবছো? আমি কি করে জানলাম তাই তো? কারণ তোমরা যখন এসব কথা বলছিলে তখন আমি সুইডেনে বসে সেটার লাইভ শো দেখছিলাম। আর সেই কথা শুনে আমার প্রাণপ্রিয় মামার মুখের হাসিটাও দেখেছিলাম। এন্ড অল থ্যাঙ্কস টু আদ্রিয়ান। ও না থাকলে আমি জানতেই পারতাম না আমার বাবা আর মামা আমায় এতটা ভালোবাসে। আদ্রিয়ান নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল আর সেদিনের কথা ভাবতে লাগলো। আদ্রিয়ান ল্যাপটপটা বের করে খুলে একটা সিডি ইনপুট করে ওটা চালু করে রিকের সামনে ধরল। এতে রঞ্জিত চৌধুরী আর কবির শেখ বলা কথাগুলো দেখালো। রিক কিছু না বলে দুহাতে মুখ চেপে ধরল। আদ্রিয়ানও কিছু না বলে চুপ করে রইল। কিছুক্ষণ পর দেখল রিক হালকা কেঁপে কেঁপে উঠছে। আদ্রিয়ান রিকের কাঁধে হাত রেখে বলল, নিজেকে শক্ত করো। আমি জানি তোমার ভেতর দিয়ে কি যাচ্ছে, বাট এটা ভেঙে পড়ার সময় নয়। রিক একটা লম্বা শ্বাস টেনে সোজা হয়ে বসে বলল, আমায় কি করতে হবে? আদ্রিয়ান স্বাভাবিকভাবেই বলল, একটু নাটক। রিক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে? আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, দেখো, আমাদের কাছে যেটুকু প্রমাণ আছে তা যথেষ্ট নয়। সবচেয়ে বড় প্রমাণ হবে ওনাদের মুখের স্বীকারোক্তি। আর সেটা তোমাকেই করাতে হবে। রিক ও উঠে দাঁড়িয়ে বলল, প্ল্যানটা কি? তোমাকে ওনাদের সামনে এমন বিহেভ করতে হবে যে তুমি ওনাদের সাথেই আছো। আর কথায় কথায় নিজেদের দোষ ওনারা স্বীকার করবেই, আর তোমাকেও সেই কথাটাই রেকর্ড করতে হবে প্রমাণ হিসেবে। আর বাকিটা আমি বলে দেব। রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে একটু ভাবতে দাও। বলে বেডে বসে দুহাতে আবার মুখ চেপে ধরল। আদ্রিয়ানও ওর পাশে বসে বলল, ওকে, টেক ইউর টাইম। কবির শেখ আর মিস্টার রঞ্জিত তো অবাকের শেষ পর্যায়ে। আদ্রিয়ান বলল,
এরপরের দিনই রিক আমার কাছে এসে বলল যে ও রাজি এসব করতে, কারণ যতই আপন হোক না কেন এরকম মানুষদের শাস্তি পাওয়াটা খুব জরুরি। আর এরপরে যা হয়েছে তা আপনাদের প্ল্যান অনুযায়ী নয়, আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। আপনারা আমাদের নাচাচ্ছিলেন না, বরং আমরা আপনাদের নাচাচ্ছিলাম। কবির শেখ অবাক হয়ে বললেন, তার মানে সুইডেন থেকে এসে রিক সবকিছুই নাটক করছিল? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আগে তো কিছু ঝলক আপনাদের দেখিয়ে নেই। লাইক ঝালাক দিক লাজা। বলে আদ্রিয়ান একটা অডিও সমস্ত মিডিয়া আর সমস্ত পুলিশদের সামনে প্লে করল। ও তার মানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছ? আরে হ্যাঁ, ওই মেয়েটা আমাদের গোডাউনের স্মাগলিং এর ছবি তুলেছিল কাউকে যাতে দিতে না পারে, সেই জন্যই তো ওখান থেকে পালানোর আগেই আমাদের লোক দিয়ে খুন করিয়েছিলাম। শুনেছিলাম ওনাকে নাকি রেইপও করা হয়েছিল। হ্যাঁ, ওই জোয়ান ছেলেপেলে তো তাই। হুমম, তার মানে সেটাও তোমাদের লোকই করেছে? হুমম, হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো? অডিও শুনে কবির শেখ আর রঞ্জিত চৌধুরী দুজনেরই ঘাম বেরোতে শুরু করল। সেটা দেখে রিক হেসে দিয়ে বলল, এটুকু দেখেই ঘাবড়ালে হবে? ঝটকা খাওয়া এখনো তো অনেক বাকি। আদ্রিয়ান আদ্রিয়ান ইশারা করতেই কিছু লোক আতাউরকে ধরে নিয়ে এলো। আতাউরকে দেখেই চমকে গেল ওনারা দুজন। আতাউরকে জিজ্ঞাসা করতেই সব সত্যিটা বলে দিল মিডিয়ার সামনে। রঞ্জিত চৌধুরী অবাক হয়ে বললেন, কিন্তু ওর খবর তোমরা কি করে? রিক বাঁকা হেসে বলল, মনে আছে ড্যাড, আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে কে ইনফরমেশন দিত তোমাদের? হ্যাঁ, সেটা তো সাবধান করতে, তাই না? রিক এবার শব্দ করে হেসে দিয়ে বলল, কাম অন ড্যাড, এখনো বোঝনি? আসলে আমি খবর দিচ্ছিলাম না, নিচ্ছিলাম যে এক্সাক্টলি কাজটা কে করেছে। ওনারা কিছু ফলফেন সেই ভাষাটাই নেই। সাংবাদিকরা সবকিছুই ভিডিও করছে আর লাইভ দেখানো হচ্ছে সব চ্যানেলে। এবার আদ্রিয়ান মিতার পাঠানো সেই স্মাগলিং এর ছবি আর সেই আর্টিকেলের খণ্ডাংশ ও পুলিশের হাতে দিল। সেটা দেখে কবির শেখ চমকে গিয়ে বললেন, এটা কি করে সম্ভব? এগুলো তো আমরা নিজের হাতেই পুড়িয়েছি। রিক তো নিজেই আমাদের হাতে দিয়েছিল এগুলো। আদ্রিয়ান কবির শেখের কথা শুনে একটু হেসে বলল, আরে মামা, এত ব্যাকডেটেড হলে হবে? কপি আর প্রিন্ট বলেও যে একটা ব্যাপার থাকে সেটা ভুলে যাচ্ছেন? বলেই আদ্রিয়ান আর রিক দুজনে হাই ভাইব করল। অনিমা হাত ভাঁজ করে মিটমিটিয়ে হাসছে। বাকি সকলের মুখেই হাসি। কবির শেখ চোখ বন্ধ করে একটা আফসোসের শ্বাস নিলেন। রিক এবার একটু সিরিয়াস হয়ে কবির শেখের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না মামা, আমি তোমার শিক্ষায় বড় হয়েছি, আর আমার শরীরে কবির শেখের রক্ত বইছে। আর সেই কারণেই পেছনে থেকে ছুরি মারা আর কাছের মানুষদেরকে আঘাত করা দুটোই খুব ভালোভাবে শিখেছি। তাই তো সেটা তোমাদের ওপরেই অ্যাপ্লাই করলাম। কবির শেখ রেগে বললেন, বিশ্বাসঘাতক একটা। রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ছোটবেলা থেকে নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসতাম আমি তোমাকে। তোমার সব কথা শুনতাম, ঠিক ভুল বিচারও করিনি। কিন্তু তোমরা কি করেছো, আমাকে শুধু ইউজ করেছো নিজেদের স্বার্থে, না তুমি কোনোদিন আমাকে ভালোবেসেছো আর না মূল্য দিয়েছো। কবির শেখ চোখ সরিয়ে নিলেন। রিক মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, আর আমার বাবা? তার কথা আর নাই বা বললাম। প্রয়োজনে আমাকে দুনিয়া থেকে সরাতেও তো সে দুবার ভাববে না। মিস্টার রঞ্জিত ও কিছু না বলে চুপ করে আছেন। মিডিয়ার সামনে তো আজ ওনার সব শেষ হয়েই গেছে, কিছু বলা আর না বলা সমান। আদ্রিয়ান একটু গলা ঝেড়ে বলল, আর হ্যাঁ, হাসান আঙ্কেল মানে অনিমার বাবাকে কিভাবে মেরেছেন, কেন মেরেছেন তার স্বীকারোক্তি লাইভ শো পুরো দেশ দেখেছে। মিস্টার রঞ্জিত হকচকিয়ে বললেন, মানে কিভাবে? কিসব হচ্ছে এখানে? আদ্রিয়ান অনিমার দিকে তাকাতেই অনিমা ওর লং শার্টের বোতাম থেকে একটা ছোট্ট ক্যামেরা বের করে বলল, ঠিক এইভাবে। মিস্টার রঞ্জিত রাগে দাঁত কড়মড় করে বললেন, তার মানে তখন তোমার ভয় পাওয়া কান্না করা পুরোটাই নাটক ছিল? অনিমা একটু হেসে বলল, কেন, আপনি করেননি নাটক 7 বছর আগে? পুলিশ মিডিয়ার সামনে? আমি তো জাস্ট নাটকটা ফেরত দিলাম মাত্র। আদ্রিয়ান এবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, তবে আপনি আপনার যেই শালক মহাশয়ের ওপর এত ভরসা করেন, সেই আপনার পিঠে ছুরি মারার অপেক্ষায় ছিল, সেটা কি জানেন?
কবির শেখ হকচকিয়ে গেলেন। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, মানে? আদ্রিয়ান কবির শেখের দিকে তাকিয়ে বলল, ওনার প্ল্যান ছিল আপনারই হাতে আপনার ছেলেকে মারিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে পার্টিতে আর আপনার সম্পত্তিতে দখল নেওয়া। আমি মিথ্যে বলছি না। জিজ্ঞেস করুন। কবির শেখ চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম। আমার এতদিনের পরিশ্রমের একটাই উদ্দেশ্য ছিল এই সব সম্পত্তি আর পার্টিতে নিজের অধিকার করা, কিন্তু সব ভেস্তে গেল। তবে ছাড়ব না কাউকে, কিছুতেই না। আমার দুই ভাগ্নে মিলেই আমায় শেষ করল তো, আজ আমি ওদেরই শেষ করব। দুই ভাগ্নে শুনে রিক বেশ অবাক হল। কবির শেখ চেঁচিয়ে বললেন, ওর জন্যেই সব শুরু হয়েছে, আগে ওকেই শেষ করব। বলে কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছনে থেকে বন্দুক বের করে আদ্রিয়ান এর দিকে শুট করল। মুহূর্তেই পরিবেশ স্তব্ধ হয়ে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝেই উঠতে পারল না। কিন্তু গুলিটা আদ্রিয়ানের গায়ে লাগেনি, লেগেছে অনিমার গায়ে। কারণ অনিমার সাথে সাথেই আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে সরাতে গেছিল। আদ্রিয়ান বেঁচে গেলেও ওর গায়ে গুলি লেগে যায়। কবির শেখ আবার শুট করার আগেই রিক ওনার হাতে শুট করে দেয় আর বন্দুকটা পড়ে যায়। ওর ইচ্ছে করছিল মাথায় করতে, কিন্তু এত সহজ মৃত্যু ওনার পাওনা নয়। এরকম কিছু হবে উপস্থিত কেউ ভাবতেই পারেনি। অনিমা ঢলে পড়তেই আদ্রিয়ান ওকে ধরে বসে পড়ল। আদ্রিয়ান কিছু বলবে সেই শক্তিও পাচ্ছে না, হতভম্ব হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা কিছু বলতে চেয়েও পারল না, শুধু চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আর আস্তে আস্তে হারিয়ে ফেলল। আদ্রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। সকলেই হতভম্ব হয়ে গেছে। এই রকম একটা ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। রিকও ধপ করে বসে পড়ল অনিমার সামনে। স্নিগ্ধা, ওরা সবাই দৌড়ে এলো। কবির শেখ বেশি ডেসপারেট হয়ে গেছে, তার জন্যে পুলিশ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওনাদের নিয়ে চলে গেল। জার্নালিস্টরা কিছু পুলিশের পেছনে গেল আর কিছু এইখানে অনিমাদের দিকে ক্যামেরা টার্ন করল। স্নিগ্ধা চেঁচিয়ে বলল, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? ওকে হসপিটালে নিতে হবে, প্রচুর ব্লিডিং হচ্ছে। স্নিগ্ধার আওয়াজে আদ্রিয়ান আর রিক দুজনেরই হুঁশ এলো। তীব্র দৌড়ে গাড়ি বার করতে চলে গেল। আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে হালকা ঝাঁকিয়ে বলল, জান পাখি, এই জান পাখি, কেন করলে এরকম? কে বলেছিল সামনে আসতে? হোয়াই ড্যাম ইট! রিক নিজেও স্তব্ধ হয়ে গেছে, কিন্তু নিজেকে সামলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে হালকা কাঁপা গলায় বলল, আদ্রিয়ান প্লিজ শান্ত হও। ওকে হসপিটালে নিতে হবে। ওঠাও ওকে। অভ্র ইতস্তত গলায় বলল, হ্যাঁ স্যার, বেশি লেট হয়ে যাওয়ার আগে। আদ্রিয়ান ধমক দিয়ে বলল, ওই, লেট হয়ে গেলে মানে কি? কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। বলে আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে দ্রুত পদে বেরিয়ে গেল। ওর পেছনে পেছনে বাকিরাও গেল, সাথে জার্নালিস্টরাও। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে অনিমাকে। বাকি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা ডক্টর, তাই ও ভেতরে আছে। বাইরে সাংবাদিকরা ভিড় করে আছে, কিন্তু পুলিশ ওনাদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। সকলের মুখেই টেনশনের ছাপ স্পষ্ট। আদিব, আশিস, অভ্র তীব্র গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। অরু আর স্নেহা বেঞ্চে বসে বসে কাঁদছে। আদ্রিয়ান হাঁটু গুটিয়ে ফ্লোরে বসে আছে। ওর শার্টে অনিমার শরীরের রক্ত লেগে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রিক দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ওর মানসিক অবস্থাও ভালো নেই। ও তো খুব ভালোবাসে মেয়েটাকে। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই চোখের সামনে অলমোস্ট মৃত্যুর সাথে লড়াই করতে দেখাটা যে কতটা যন্ত্রণার, সেটা আদ্রিয়ান আর রিক দুজনেই খুব ভালো করে বুঝতে পারছে। কিছু একটা ভেবে রিক গিয়ে আদ্রিয়ানের পাশে ফ্লোরে বসে ওর কাঁধে হাত রেখে বলল, নিজেকে সামলাও, কিচ্ছু হবে না ওর। তোমার জন্যে হলেও ফিরে আসতে হবে ওকে। আদ্রিয়ান শান্ত দৃষ্টিতে তাকালো রিকের দিকে। চোখ লাল হয়ে আছে আদ্রিয়ানের। রিক এক হাতে জড়িয়ে একটা শ্বাস ফেলে বলল, ওঠো, বেঞ্চে এসে বসো। আদ্রিয়ান কোনো রেসপন্স করল না, তাই রিক নিজেই ওকে ধরে উঠিয়ে বেঞ্চে বসিয়ে দিল। নিজেও ওর পাশে বসে মুখ চেপে ধরে বসে আছে। একটা দমবন্ধ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। অনিমার ওদের সকলের কলিজার টুকরো, আর সেই মেয়েটার এরকম অবস্থা দেখে প্রত্যেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে।
এর মধ্যেই মিস্টার আর মিসেস আবরার দৌড়ে ভেতরে এলেন। ওনারা পুরোটা নিউজই দেখেছেন টিভিতে, আর অনিমার গুলি লাগার নিউজ শুনেই ওনারা ছুটে এসেছেন হসপিটালে। মিসেস আবরার আদ্রিয়ানের পাশে বসে বলল, কেমন আছে অনিমা? ডক্টর কি বলেছে? মানিক আবরারও বললেন, কোথায় আছে মামনি এখন? আদ্রিয়ান কিছু না বলে চুপচাপ বসে আছে। রিক নিজেই বলল, একটু আগে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, এখনো ডক্টর বের হয়নি। মিস্টার আর মিসেস আবরার দুজনেই বেঞ্চে বসল। একটু পরেই স্নিগ্ধা আর একজন ডক্টর বেরিয়ে এলেন। ওদের দেখে সবাই নড়েচড়ে দাঁড়ালো। আদ্রিয়ান আর রিক দুজনেই দ্রুতপদে গেল ওদের সামনে। আদ্রিয়ান কাপা গলায় বলল, কি অবস্থা ওর? রিকও ওনাদের দিকে তাকিয়ে বলল, বুলেটের পজিশনটা কি? মানে রিস্ক নেই তো? স্নিগ্ধা আর মেল ডক্টর একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। আদ্রিয়ান অধৈর্য হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোমরা কিছু বলবে? রিক দাঁতে দাঁত চেপে বলল, স্নিগ্ধু তুই বলবি নাকি আমি ভেতরে ঢুকব? স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বলল, কেসটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে রিকদা। সব ঠিকই ছিল, বুলেটের পজিশনটাই অবস্থাটা জটিল করে দিয়েছে। মেইল ডক্টরও বললেন, হ্যাঁ, বুলেটের পজিশনটার জন্যেই আমরা কোনো স্টেপের কথা ভাবতে পারছি না। সার্জারিটা করার শ্বাসটাই পারছি না। জীবনে গুলি লাগার কেস অনেক সামলেছি, কিন্তু এইরকম কেস পাইনি। যদি অপারেশন করাও হয় তাহলে অপারেশন টেবিলেই, অপারেশন সাকসেসফুল হবার চান্স মাত্র 2%। আদ্রিয়ান রেগে ডক্টরের দিকে তেড়ে গিয়ে চেঁচিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই 2%? হ্যাঁ, কেমন ডক্টর আপনারা? ওর যদি কিছু হয় না এই হসপিটালটাই গুড়িয়ে দেব আমি। রিক আর স্নিগ্ধা মিলে আদ্রিয়ানকে ধরে ওকে শান্ত করল। রিক আদিব আশিসের দিকে তাকিয়ে ইশারা করতেই ওরা এসে আদ্রিয়ানকে ধরে বসিয়ে দিল। রিক ডক্টরদের দিকে তাকিয়ে বলল, আপনারা অপারেশন করবেন কি না? ডক্টর ইতস্তত করে বলল, অপারেশন তো করতেই পারি, বাট আমি তো বললামই যে চান্স মাত্র 2%। তাই একটা বন্ড সাইন করতে হবে। আদ্রিয়ান চেঁচিয়ে বলল, না, কোনো বন্ড সাইন হবে না। ইউ হ্যাভ টু এসিউর যে ও ঠিক হয়ে যাবে। মানিক আবরার আদ্রিয়ানের পাশে বসে বলল, এত হাইপার হও না, ও ঠিক হয়ে যাবে। রিক নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভাবল। তারপর একটা শ্বাস ফেলে বলল, সার্জারি হবে, বন্ড সাইন ছাড়াই হবে, আর সেটা আমি করব। সকলেই অবাক হয়ে তাকালো রিকের দিকে। ডক্টর অবাক হয়ে বললেন, আপনি করবেন মানে? রিক শক্ত চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলল, আমি বাংলাতেই বলছি। ডক্টর ইতস্তত গলায় বলল, না স্যার, আমরা জানি আপনার লাইসেন্স আছে, কিন্তু প্র্যাকটিস ছাড়া। রিক ছোট্ট একটু বাঁকা হাসি দিয়ে বলল, মেডিকেল লাইফে আমার বিশেষত্ব কি ছিল জানেন? আমি একবার যেটা শিখতাম সেটা আর দ্বিতীয়বার শেখাতে হতো না আমায়। টপার ছিলাম, আর টপ বয়েও। রিক চৌধুরীর কোনো প্র্যাকটিসিং এর প্রয়োজন পড়ে না। স্নিগ্ধা তো অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে। এর মধ্যে এই খবর শুনে হসপিটাল ম্যানেজমেন্টের লোকও এসে গেছে। তাদের মধ্যে একজন বললেন, কিন্তু স্যার। রিক এতক্ষণ ঠান্ডা গলায় কথা বললেও এবার রেগে বলল, আমাকে যদি কেউ থামানোর চেষ্টাও করে তাহলে এই হসপিটালটা কালকে আর থাকবে না আইসোয়ার। রিকের এই কথা শুনে কেউ আর কোনো কথা বলার সাহস পেল না, ওটি রেডি করতে চলে গেল। স্নিগ্ধা তো খুশিতে কেঁদেই দিয়েছে। ও ভাবতেই পারেনি রিক আবার হোয়াইট এপ্রন পরবে। ও দ্রুত একটা হোয়াইট এপ্রন এনে রিকের হাতে দিল। রিক এপ্রনটা হাতে নিয়ে একবার হাত বুলালো ওটার ওপর। কত বছর পর হাতে নিল এই এপ্রন। এটা একসময় ওর প্যাশন ছিল, আর আজ এটা ওর প্রয়োজন। রিক এপ্রনটা পরল, সাথে সাথে ওর ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করল। তবে সেদিকে পাত্তা পা দিয়ে রিক আদ্রিয়ানের সামনে গিয়ে বসে বলল, আমার কাছে আমার মতামতই সবার আগে। কারো ধার ধারি না আমি। কিন্তু এই ক্ষেত্রে আমার তোমার অনুমতি লাগবে। কারণ অনিমা তোমার। একটু ভরসা করো আমার ওপর। তোমার জানপাখিকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি, আর সেটা না পারলে নিজেও চিরকালের মতো হারিয়ে যাব। আই প্রমিস। আদ্রিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। ও রিককে অবিশ্বাস করতে পারছে না। ইনফ্যাক্ট রিকের চেয়ে বেশি ভরসা এই মুহূর্তে কাউকে করতে পারছে না ও।
ও শুধু রিকের হাত ধরে চোখের ইশারায় ওকে অনুমতি দিল। রিক কথা না বাড়িয়ে ইমার্জেন্সিতে ঢুকে গেল বুলেটের পজিশনটা নিজে ভালোভাবে দেখে নিতে। সবাই এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে ছিল, অনেকেই জানতো না রিক একজন ডক্টর। রিক সব দেখে বাইরে বেরিয়ে এলো। ওটি রেডি হয়ে গেছে। স্নিগ্ধা রিককে অ্যাসিস্ট করবে। রিক ওটির জন্যে রেডি হয়ে মিস্টার আর মিসেস আবরারের কাছে গিয়ে বললেন, মা এখানে নেই, আর বাবা তো দুনিয়াতে থেকেও নেই। আপাতত আপনারা আছেন। প্রফেশনালভাবে প্রথম সার্জারি এটা আমার। দোয়া করবেন যাতে নিজেকে প্রমাণ করতে পারি। মানিক আবরার ওর মাথায় হাত রেখে বললেন, আমি জানি তুমি পারবে। রিক মনে মনে বলল, পারতে তো হবেই। নিজের প্রাণকে না বাঁচাতে চায়? ও তো আমারও প্রাণ। ওনাদের কাছ থেকে দোয়া নিয়ে রিক আর স্নিগ্ধা ওটিতে ঢুকে গেল। অটির লাইট জ্বলতেই আদ্রিয়ানের বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। মাত্র 2% এর ভরসাতেই আছে ওরা সবাই। ওটিতে অনিমার ক্ষতের দিকে তাকাতেই রিক চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। এই মেয়েটার শরীরে নিজ দায়িত্বেই কত আঘাতের চিহ্ন তৈরি করেছিল ও, অথচ আজ ওর নিজেরই এসব সহ্য হচ্ছে না। ছুরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চালানোর সাহস করে উঠতে পারছে না। অন্য কেউ হলে এত ভাবত না, কিন্তু অনিমা বলেই এত ভয়। রিকের কাঁধে হাত রেখে স্নিগ্ধা ওকে আশ্বস্ত করতেই রিক নিজেকে শক্ত করে নিল। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে অপারেশন শুরু করল। সবাই চিন্তায় অস্থির হয়ে আছে। হঠাৎ করেই ওখানে রিকের মা মিসেস লিমা বেগম ছুটে এলেন। এসে বললেন, রিক কোথায়? ও ঠিক আছে তো? মিস্টার আর মিসেস আবরার দুজনেই উঠে দাঁড়ালেন মিসেস লিমাকে দেখে। মিসেস আবরার উঠে ওনার সামনে গিয়ে বললেন, লিমা তুই ঠিক আছিস তো? মিসেস লিমাও অবাক হয়ে বললেন, রিমা তুই? দুজনেই দুজনকে জড়িয়ে ধরল। মিসেস লিমা মিসেস আবরার এর দিকে তাকিয়ে বললেন, তুই এখানে কি করছিস? তুই তো। মিসেস আবরার একটা শ্বাস নিয়ে আদ্রিয়ানের দিকে ইশারা করে বললেন, আদ্রিয়ান আমার ছেলে। আর ভেতরে ওটিতে মানে ভাইয়া আজ যাকে গুলি করেছে সে আমার হবু বৌমা। মিসেস লিমা কাঁদতে কাঁদতে বললেন, ভাই বলিস না ওনাকে। লজ্জা করে আমার যে ওইরকম একটা লোক আমার ভাই। আদ্রিয়ান তোর ছেলে? তবুও ওরা ছি। আমার তো কপালটাই খারাপ যে আমার স্বামী আর ভাই দুজনেই খুনি। ওনাদের কথোপকথন শুনে আদ্রিয়ান আর মানিক আবরার বাদে বাকি সবাই অবাক। কে কার ভাই আর কি বলছে কিছুই বুঝতে পারছে না কেউ। মিসেস আবরার বললেন, ভাইয়া জানতো যে আদ্রিয়ান ওনার নিজের ভাগ্নে, তবুও কি করে পারল ওর দিকে গুলি ছুড়তে? মিসেস লিমা ভাঙ্গা গলায় বললেন, ওনাদের দ্বারা সব সম্ভব। আদ্রিয়ান এসবে কানও দিচ্ছে না, ওর দৃষ্টিতে শুধু ওটির দরজার দিকে। মানিক আবরার এবার বললেন, আচ্ছা অনেক হয়েছে, তোমরা একটু বসো। ওনারা দুজনে বসতেই মানিক আবরার সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কিছুই বুঝতে পারছো না তাই তো? আসলে রিমা আর লিমা ওরা যমজ বোন। চেহারা হুবহু না মিললেও 90% এক। আর কবির শেখ হলেন ওনাদের একমাত্র বড় ভাই। আসলে আদ্রিয়ানের মা আর আমার লাভ ম্যারেজ ছিল, কিন্তু ওদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মানেনি, আর ওর বাবা ওর সাথে সব সম্পর্কই শেষ করে দিয়েছে। তাই আমি ওকে নিয়ে চলে আসি। এরপর শুরুর দিকে চেষ্টা করলেও ওনারা মানেননি। মূল কারণ ছিল কবির শেখ। উনি বিভিন্নভাবে ওর বাবাকে উস্কে রাখত। এক পর্যায়ে আমরাও যোগাযোগ বন্ধ করে দেই। এর মধ্যে ওর বাবা মারা যায় আর প্রপার্টি সব কবির শেখ নিজের নামে করে নেয়। আর এই দুই পরিবারের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। সে তো কিছুদিন আগে আদ্রিয়ান এসে আমাদের বলল যে মিনিস্টার রঞ্জিত চৌধুরীর ওয়াইফ তুমি, আর ছেলেও আছে রিক। এই কারণেই রিক আমাদের বাড়িতে আসলে আমরা ওকে এত আদর করতাম। সকলেই অবাক হলো, এত কাহিনী তো ওরা জানতই না। মিসেস লিমা ভাঙ্গা গলায় বললেন, রিক কোথায় এখন? মিসেস আবরার একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটিতে আছে। অনিমার সার্জারি ওই করছে। মিসেস লিমা অবাক তো হলেনই, সাথে প্রচণ্ড রকমের খুশিও হলেন। খুশিতে ওনার চোখেও পানি চলে এলো। উনি কাঁপা গলায় বললেন, আমার রিক ওটিতে ঢুকেছে? অপারেশন করছে? মিসেস আবরার বললেন, প্রার্থনা কর যাতে ও সফল হতে পারে।
মিসেস লিমা মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলেন, তার ছেলে আবার আগের মতো হয়ে যাবে এটা ভেবে, আর অনিমা যাতে সুস্থ হয়ে যায় সেই প্রার্থনাও করলেন। এদিকে অনিমার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। স্নিগ্ধা বারবার মনিটর চেক করছে। বাকিরাও ভয় পাচ্ছে। রিকের তো ঘাম বেরোচ্ছে, কিন্তু তবুও নিজেকে শক্ত রেখে অপারেশন চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে অনিমার অবস্থা এতটাই খারাপ হলো যে বাকিরা ধরেই নিল পেশেন্ট বাঁচবে না। রিক একটু দূরে সরে দেয়াল ধরে দাঁড়িয়ে গেল। স্নিগ্ধা রিকের কাছে গিয়ে বলল, শক্ত হও রিকদা, তোমাকে পারতে হবে, আর তুমি পারবেও। এটা অনিমার জীবন এত সহজে যেতে দিতে পারো না তুমি, প্লিজ। সময় যত বাড়ছে সবার মধ্যকার অস্থিরতা তত বাড়ছে। এক পর্যায়ে আদ্রিয়ান তো কেঁদেই দিল। ওর ফোপানোর আওয়াজে মিসেস আবরার ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। সকলেই চমকে গেল। মিসেস আবরার আদ্রিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এমন কেন করছিস তুই, সব ঠিক হয়ে যাবে, ও একদম সুস্থ হয়ে যাবে দেখিস। আদ্রিয়ান মিসেস আবরারকে জড়িয়ে ধরে ভাঙ্গা গলায় বলল, কেন এরকম করলো ও? কেন? ও কি করে ভাবলো হ্যাঁ নিজে মরে আমায় বাঁচিয়ে নেবে? আমার শরীরের আঘাত নিজের গায়ে নিয়ে নেবে? ও এটা কেন বোঝে না বলো তো? ওর শরীরের একেকা আঘাত আমার কাছে দশগুণ হয়ে ফেরত আসে। আমি পারবো না ওকে ছাড়া থাকতে, মা, জাস্ট পারবো না। মানিক আবরারও এবার আদ্রিয়ানের কাছে এসে বলল, আরে কিচ্ছু হবে না ওর, দেখবি ও একদম সুস্থ হয়েছে বেরোবে। রিক আর স্নিগ্ধা আছে তো ওখানে, ওরা ঠিক পারবে। এর মধ্যেই ওটির লাইট অফ হয়ে গেল, আর তারপর রিক আর স্নিগ্ধা দুজনেই বেরিয়ে এলো। দুজনের মুখ দেখে বোঝার উপায় নেই খবর ভালো না খারাপ। আদ্রিয়ান ওদের কাছে গিয়ে বলল, অনিমা কেমন আছে? কি হলো বলো, কেমন আছে অনিমা? মিসেস আবরার বললেন, ও ঠিক আছে তো, বিপদ কেটে গেছে তো। রিক ওনাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আদ্রিয়ানকে কথা দিয়েছিলাম ওর জানপাখিকে ওর কাছে ফিরিয়ে দেব। আমি পেরেছি আমার কথা রাখতে। স্নিগ্ধা মুচকি হেসে বলল, হ্যাঁ ও এখন একদম ঠিক আছে, আর একটু পরে কেবিনে দেওয়া হবে। কালকে সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। আদ্রিয়ান গিয়ে রিককে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। রিক কিছু না বলে একটু হাসল। ওর দৃষ্টি মিসেস লিমার দিকে যেতেই ও অবাক হয়ে বলল, আরে মা, তুমি এখানে? তুমি এখানে মানে তুমি ঠিক আছো তো? দেখো টিভির নিউজগুলো দেখে ভেঙে পড়ো না, আমি তো আছি তোমার কাছে। মিসেস লিমা হেসে রিকের দুই গালে হাত রেখে বললেন, একদিন বলেছিলাম না আমার লজ্জা হয় তোকে নিজের ছেলে বলতে? আজ আমি বলছি আমি গর্বিত যে তুই আমার ছেলে। আই এম প্রাউড অফ ইউ। বলে রিকের কপালে একটা চুমু খেলেন। এরপর রিক আর স্নিগ্ধা দুজনেই ফ্রেশ হতে চলে গেল। ওরা ফ্রেশ হয়ে আসতেই আদ্রিয়ান রিককে বলল, অনির সাথে দেখা করা যাবে এখন। রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টেনশন করো না, একদম ও ঠিক আছে। 2 ঘন্টা যাক, এরপর দেখা করে এসো। রিক ওনাদের কাছে গিয়ে বসতেই মিসেস লিমা বললেন, রিক তোমার রিমা আন্টি কিন্তু তোমার নিজের খালাম্নি, আর আদ্রিয়ান তোমার আপন খালাতো ভাই। রিক অবাক হয়ে তাকালো ওনার দিকে। এরপর উনি রিককে সব কথা খুলে বললেন শুরু থেকে। সব শুনে রিক খুশি হওয়ার সাথে সাথে লজ্জিত হলো। নিজের ভাইকে মারতে চেয়েছিল ও একসময়। রিক উঠে আদ্রিয়ানের কাছে গিয়ে বলল, আই এম সরি ভাই, আমি আসলে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, গাধা, আমি তোর মাত্র 3 মাসের বড়, তাই এসব ভাইটাই বলার দরকার নেই। নাম ধরে ডাকবি আর তুই করে বলবি। দুজনেই দুজনকে জড়িয়ে ধরল। সবার মুখেই প্রশান্তির এক হাসি। অনেকদিন পর সমস্ত কালো আধার কেটে গিয়ে সুখের আলো এসেছে ওদের জীবনে। 1 সপ্তাহ কেটে গেছে। অনিমাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। রিক হসপিটাল জয়েন করেছে। শুধু তাই না মিসেস লিমা, রিক আর স্নিগ্ধা এখন আদ্রিয়ানকে বাড়িতেই থাকে। আসলে মিস্টার রঞ্জিতের বাড়ি ঘর সরকার থেকে সিল করা হয়েছে, কারণ সবই অবৈধ আর কালো টাকায় তৈরি। যেটুকু পড়ে আছে সেগুলো রিক ছবেও না বলে প্রতিজ্ঞা করেছে। রিক চেয়েছিল আপাতত একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, পরে একটু গুছিয়ে বাড়ি কিনবে, কিন্তু আদ্রিয়ান মানেনি, জোর করেই এই বাড়িতে নিয়ে এসছে ওদের।
স্নিগ্ধার যেহেতু হসপিটালের জন্য এখানে থাকতে হয় তাই ওকেও এই বাড়িতেই রেখে দিয়েছে ওরা। তবে বিপত্তি হলো এই 1 সপ্তাহ ধরে অনিমার সাথে আদ্রিয়ান কোনো কথা বলেনি। তবে ওকে সময়মতো খাইয়ে দেওয়া, মেডিসিন দেওয়া, যত্ন নেওয়া সব করে আদ্রিয়ান, কিন্তু শুধু কথাটাই বলে না। ওর অপরাধ ও কেন বন্দুকের সামনে এসছিল। অনিমা অনেকবার সরি বলার পরেও কাজ হয়নি। অনিমা ভাবছে এবার একটা প্ল্যান করতে হবে যাতে বাবু সাহেবের রাগ ভাঙে। স্নিগ্ধা হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রিক ওর বেডে বসে বসে ফোন দেখছে। স্নিগ্ধা অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? রিক ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, ব্রেক টাইমে তোর কেবিনে বসে যেই ছেলেটার সাথে আড্ডা দিচ্ছিলি। ছেলেটা কে ছিল? স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, সেটা জেনে তুমি কি করবে? তুমি এসব কেন জিজ্ঞেস করছো? রিক এবার রেগে আছাড় মারল। স্নিগ্ধা ভয়ে কেঁপে উঠল। রিক স্নিগ্ধার বাহু ধরে চেঁচিয়ে বলল, আমার কি সেটা তোর না জানলেও চলবে, কিন্তু নেক্সট টাইম যদি কোনো ছেলের সাথে এত ধলাধলি করতে দেখি তো ঠ্যাং ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবো। বলে স্নিগ্ধাকে ধাক্কা দিতেই ওর পা গিয়ে সোজা কাচের একটা টুকরোর ওপর পড়ল। স্নিগ্ধা আহ করে পা ধরে বসে পড়ল। রিক চলই যেতে নিচ্ছিল, স্নিগ্ধার আওয়াজে পেছনে তাকিয়ে এই অবস্থা দেখে দৌড়ে স্নিগ্ধার কাছে বসে ওর পা ধরে এগিয়ে এনে দেখল কাজ রুকে গেছে। রিক করুণ চোখে একবার স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা রিকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রিক কাজটা ধরে একটানে বের করলো, কারণ ধীরে ধীরে করলে ব্যথা বেশি পাবে। স্নিগ্ধা জোরে চেঁচিয়ে উঠে রিকের শার্ট খামচে ধরল। রিক কাপা গলায় বলল, সরি, আসলে বুঝতে পারিনি আমি। খুব বেশি ব্যথা করছে? স্নিগ্ধা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রিক ওকে কোলে নিয়ে বেডে বসিয়ে দিল, তারপর ফার্স্ট এইড বক্স এনে ওর পায়ে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করা শুরু করল। স্নিগ্ধা শুধু একদৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। ওর চোখ দিয়ে খুশির এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কারণ আজও রিকের চোখে সেই অনুভূতি দেখেছে যা আগে কখনো দেখেনি। আদ্রিয়ান অনিমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে আর অনিমা মুখ ফুলিয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজকেও আদ্রিয়ান ওর সাথে কোনো কথা বলছে না। অনিমা এবার মনে মনে ভেবে নিয়েছে যে কিছু একটা করতেই হবে, এভাবে চলতে পারে না। আদ্রিয়ান অনিমার দিকে স্যুপ ভর্তি চামচ এগিয়ে দিল, কিন্তু অনিমা হাঁ করছে না, অন্যদিকে মুখ করে বসে আছে। অনিমাকে হাঁ করতে না দেখে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ান। কিন্তু অনিমার সাথে তো কথা বলবে না, তাই ঠোঁটে ঠেকিয়ে ধরল, কিন্তু অনিমা মুখ খুলল না। আদ্রিয়ান এবার স্যুপের বাটিটাটি টেবিলে শব্দ করে রেখে ভ্রু কুঁচকে হাত ভাঁজ করে বসে আছে। অনিমা আর চোখে একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। হঠাৎ করেই আদ্রিয়ান অনিমা মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর মুখে হালকা চাপ দিয়ে হাঁ করিয়ে স্যুপটা খাইয়ে দিল, কিন্তু কিছু বলল না। অনিমা মুখ ছোট করে বলল, এমন করছেন কেন? সরি তো। আদ্রিয়ান কিছু না বলে অনিমাকে খাইয়ে দিতে লাগলো। অনিমাও আর কিছু বলল না, কারণ ও জানে যে কোনো লাভ হবে না। খাবার খাইয়ে মেডিসিন দিয়ে চলে গেল আদ্রিয়ান। আর অনিমা অসহায়ভাবে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে। 5 দিন যাবৎ অনেক রকম ট্রিক্স ইউজ করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি করবে বা ওর কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে মুখ ফুলিয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। হঠাৎ করেই কেউ দরজায় নক করে বলল, আসবো ম্যাডাম? অনিমা দরজায় তাকিয়ে দেখল যে স্নিগ্ধা দরজার সাথে হেলান দিয়ে মুচকি মুচকি হাসছে। অনিমাও একটা হাসি দিয়ে বলল, আরে আয় না, আমার রুমে ঢুকতেও তোর পারমিশন নেওয়া লাগে নাকি? স্নিগ্ধা দুষ্টু হেসে হেলেদুলে আসতে আসতে বলল, না মানে আজকাল তো আর তোর রুমে তুই একাই থাকিস না, অন্য কেউও থাকে। অনিমা হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। স্নিগ্ধা খাটের এক কর্নারে বসে বলল, খাইয়ে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, না জানি আর কি কি করে। তাই একটু নকটক করেই আসতে হয়। শত হলেও একটু প্রাইভেসির দরকার আছে তো, তাই না? অনিমা এবার স্নিগ্ধার দিকে একটা বালিশটা ছুঁড়ে মেরে বলল, রাখো তোর প্রাইভেসি। মহারাজ তো আমার সাথে কোনো কথাই বলছে না। স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বেডে হেলান দিয়ে বলল, হুমম, মান অভিমান চলছে তাহলে? অনিমা মুখ ফুলিয়ে বলল, শুধু কি অভিমান,
একটা কথাও বলছে না আমার সাথে। ইচ্ছে করেই কষ্ট দিচ্ছে আমাকে। ভাল লাগে না কিছু। ও কথা বলবে না, ওর ঘাড় বলবে। এটা শুনে অনিমা আর স্নিগ্ধা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখল রিক দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনে অনিমা আর রিকের সম্পর্কটাও বদলে গেছে। রিক অনিমাকে বলেই দিয়েছে আগে ওদের মধ্যে কি ছিল, কি হয়েছে। সব ভুলে গিয়ে যাতে এখন সম্পূর্ণ স্বাভাবিক ব্যবহার করে ওর সাথে, আদ্রিয়ানের ভাই হলে যেমন ব্যবহার করত ঠিক সেরকম। প্রথম 2-100 দিন অনিমার একটু আনিজি লাগলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে রিকের সাথে। এটা ঠিক যে রিক অনিমাকে এখনো ভালোবাসে, হয়তো সারাজীবন বাসবে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ রিক কোনোদিন করে না। রিক ভেতরে এসে বেডে বসে অনিমার দিকে বলল, তোর শরীর এখন কেমন আছে ম্যাম? অনিমা হাত ভাঁজ করে মুখে হেসে বলল, শরীর খারাপ কি করে থাকবে বলো? আফটার অল ডক্টর রিক চৌধুরী আমার ট্রিটমেন্ট করছে। রিক হেসে দিল আর স্নিগ্ধা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ সেই 2 দিনের ডক্টর। রিক ভ্রু কুঁচকে বলল, ওই 2 দিনের ডক্টর মানে কি? হ্যাঁ, 1 সপ্তাহে আমার কি ইমেজ তৈরি হয়েছে জানিস তুই? 2 বছর যাবৎ ডক্টরি করেও তো আমার ধারে কাছে আসতে পারিসনি। স্নিগ্ধা মুখ ফুলিয়ে বলল, আমারও কম ইমেজ নেই। হ্যাঁ, জানো পেশেন্টরা কত প্রশংসা করে আমার? রিক হাসতে হাসতে বলল, পেশেন্টরা তোর চিকিৎসার না চেহারারই প্রশংসা করে। স্নিগ্ধা বিরক্তি নিয়ে রিকের দিকে তাকিয়ে বলল, রিক দা তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। অনিমা এবার দুজনকে থামিয়ে বিরক্ত হয়ে বলল, চুপ। তোমরা থামবে? কি শুরু করেছো বলো তো? কোথায় আমার ঝামেলা মেটানোর একটা আইডিয়া বলবে না, নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো। স্নিগ্ধা আর রিক দুজনেই চুপ হয়ে গেল। স্নিগ্ধা আর রিক দুজনেই চুপ করে কিছুক্ষণ ভাবার পর রিক বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। অনিমা এক্সাইটেড হয়ে বলল, কি সেটা? রিক কিছু ভাবতে ভাবতে বলল, আজ কত তারিখ? স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, 31 আগস্ট। কেন? স্নিগ্ধাও কৌতূহল নিয়ে তাকালো রিকের দিকে। রিক ওদের দুজনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আদ্রিয়ান বসে ল্যাপটপে কাজ করছে। আদিব পাশে বসে টুকটাক হেল্প করছে। কিন্তু আশিস মুখ কালো করে বসে আছে। আদ্রিয়ান পরপর 2বার আর চোখে দেখেছে। আদ্রিয়ান কাজ করতে করতেই ভ্রু কুঁচকে আশিসের দিকে তাকিয়ে বলল, এখন এভাবে বারবার মুখ কালো করে রেখে কি লাভ? তোকে বারবার বলেছিলাম, আমি সাবধানও করেছিলাম, কিন্তু আমার কথা শুনিসনি তুই। আশিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু নিজের ভুলটা তো বুঝতেও পেরেছি তাই না? কতবার ক্ষমা চেয়েছি ওর কাছে। আমি জানি যে ও আমাকে এখনো ভালোবাসে, হয়তো ক্ষমাও করে দিয়েছে, কিন্তু কাছে টানতে পারছে না। আদ্রিয়ান একটু হেসে বলল, তোর ওকে দিয়ে কি কাজ? এত সুন্দর সুন্দর হট হট গার্লফ্রেন্ড আছে তোর, ওদের দিয়ে চলে না। আশিস বিরক্ত হয়ে বলল, প্লিজ ভাই, আর কত লজ্জা দিবি বলতো? এবার থামো দয়া করে। আর কোনো একটা উপায় তো বল। আদিব বিরক্ত হয়ে বলল, অকাজ কুকাজ তুমি করবে আর সামলাবো আমরা? নিজে ঝামেলা পাকিয়েছিস, এবার নিজেই সমাধান কর, যা ভাগ। আশিস অসহায়ভাবে একবার আদ্রিয়ান একবার আশিসের দিকে তাকিয়ে রইল। অভ্র 3 বন্ধুর কাণ্ড দেখছে আর মিটমিটিয়ে হেসে যাচ্ছে। কিছু একটা ভেবে ও বলল, স্যার, আমি বলি কি, আশিস স্যার যখন এত করে বলছে তখন একটু হেল্প করে দিন। অভ্রর কথা শুনে আশিস অসহায় কণ্ঠে বলল, দেখেছিস ওরও আমাকে দেখে মায়া হচ্ছে, আর তোরা আমার বন্ধু, তবুও একটু মায়া হচ্ছে না? আদ্রিয়ান আর আদিব একে ওপরের দিকে ভ্রু তাকালো। কিছু ভাবার পর দুজনের মুখেই হাসি ফুটে উঠল। আদ্রিয়ান আশিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা চল হেল্প করব তোকে, তবে সেটাও একটা শর্তে। আশিস হতাশার একটা শ্বাস ফেলে বলল, হয়ে গেল, তোর দেওয়া শর্ত মানে তো আমার পুরোদমে বাস, এই আর কি। আদিব হেসে বলল, কিছু করার নেই ভাই, কেষ্ট পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আশিস মুখ গোমরা করে দুজনের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে? আদ্রিয়ান এবার ল্যাপটপ অফ করে আশিসের দিকে টান নিয়ে বলল, কানে ধর। আশিস অবাক হয়ে বলল, হোয়াট? আমি পারবো না।
আদ্রিয়ান ভ্রু কুঁচকে আশিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে নিজের রাস্তা নিজেই দেখ। আশিস হকচকিয়ে বলল, ভাই ভাই ভাই, ধরছি তো, রেগে যাচ্ছিস কেন? আশিস দাঁড়িয়ে নিজের কান ধরল। আদ্রিয়ান এবার গলা ঝেড়ে বলল, বল, আমি প্রতিজ্ঞা করছি যে অরুমিতা ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকাবো না। ওকে কখনো কষ্ট দেব না, সবসময় ভালো রাখবো, আরও যা বলবি সব অক্ষরে অক্ষরে মেনে চলবো। আশিস অবাক প্লাস বিরক্ত হয়ে বলল, জোক মারছিস? আমি কি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি নাকি? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলল, তুই বলবি না আমি উঠব? আশিস অসহায়তা মুখ করে তাকিয়ে বলল, আচ্ছা বলছি, আমি প্রতিজ্ঞা করছি যে অরুমিতা ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকাবো না। ওকে কখনো কষ্ট দেব না, সবসময় ভালো রাখবো, আরও যা বলবি সব অক্ষরে অক্ষরে মেনে চলবো। আদ্রিয়ান হেসে বলল, গুড। এবার এই কথাটাই ঠিক এইভাবে কান ধরে অরুমিতার সামনে হাঁটু ভেঙে বসে বলবি। আশিস মুখ ফুলিয়ে বলল, আর কোনো উপায় নেই? আদিব হাত ভাঁজ করে বলল, আচ্ছি তাহলে ভুলে যা অরুমিতাকে। সিম্পল। আশিস এবারেও মুখ ফুলিয়ে বলল, আচ্ছা বলবো বলবো, হ্যাপি। আদ্রিয়ান, আদিব, অভ্র তিনজনেই শব্দ করে হেসে দিল আর আশিস মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রাত 11:30টায় বাড়িতে ফিরে অনিমার রুমে উকি দিয়ে ওকে দেখতে না নিজের রুমে ঢুকে গিটারটা রাখতে গিয়ে দেখল যে টেবিলের ওপর একটা কাগজ রাখা। আদ্রিয়ান টেবিলের ওপর থেকে কাগজটা নিয়ে খুলে দেখল তাতে লেখা আছে, সকাল 11:55 ছাদে চলে আসবেন প্লিজ। হ্যান্ডরাইটিং দেখেই আদ্রিয়ান বুঝে গেল এটা অনিমার লেখা। গিটারটা রেখে রাগে গোজগোজ করতে করতে ছাদের দিকে যেতে নিলেও কিছু একটা ভেবে থেমে গেল, যেহেতু সকাল 11:55 যেতে বলেছে তখন তার আগে যাওয়া ঠিক হবে না। ফ্রেশ হয়ে বেডে বসল ও। মেজাজ খুব খারাপ হয়ে গেছে ওর। এমনিতেই শরীর এখনো ঠিক হয়নি, রুম থেকে বেরোতে বারণ করার পরেও বেরিয়েছে। মোবাইলটাও বন্ধ, চার্জ নেই। ফোন চার্জ দিয়ে আবারও বেডে বসল ও। ভাবছে যে কি জন্যে ডাকতে পারে এত রাতে। সকাল 11:55 বাজতেই ছাদে গিয়ে এক দফা অবাক হলো আদ্রিয়ান, কারণ পুরো ছাদ অন্ধকার। আদ্রিয়ান ভ্রু কুঁচকে চারপাশে চোখ বুলাতেই লাইট জ্বলে উঠল। আদ্রিয়ান অবাক গেল, কারণ সারা ছাদ বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো, সুন্দর করে সাজানো আছে। মাঝখানে একটা টেবিলও রাখা আছে। আদ্রিয়ান এগোতে নেবে তার তখনই একটা শব্দ হলো আর ওপরে বিস্ফোরণের মতো করে হ্যাপি বার্থডে আদ্রিয়ান ইংলিশ ফন্টে লেখা উঠল। আদ্রিয়ান তো অবাক, ও বলেই গেছিল আজ ওর বার্থডে, ফোন অফ থাকায় আরও মনে নেই। কেউ ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে। আদ্রিয়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু অনিমার করা কাজের কথা মনে পড়তেই আদ্রিয়ান ছাড়াতে নিলেই অনিমা শক্ত করে ধরে বলল, আপনি আজ সরাতে চাইলেও আমি সরব না। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলাম, একটা থ্যাঙ্কস তো বলুন। আদ্রিয়ান অনিমাকে ছাড়িয়ে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে দুই বাহু ধরে বলল, কি ভেবেছ? হ্যাঁ, এসব করে আমাকে কথা বলাতে পারলেই আমার রাগ কমে যাবে? অনিমা মুখ ছোট করে নিচু কণ্ঠে বলল, সরি বলেছি তো কতবার। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ এখন সরি বলছো, নেক্সট কোনোদিন এমন পরিস্থিতি এলে ঠিক একই কাজ করবে। অনিমা মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আদ্রিয়ান রেগে বলল, তুমি ছাড়া বাঁচা আর না বাঁচা আমার কাছে সমান অনি। অনিমা মুখ ফুলিয়ে অভিমানী গলায় বলল, ও আর আমি আপনাকে ছাড়া কি করে বাঁচতাম? আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল, এর উত্তর ওর নিজের কাছেও নেই। অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমার ওপর এভাবে রাগ করে থাকবেন না। কষ্ট হয় আমার, সব সহ্য করতে পারলেও আপনার ইগনোরেন্স সহ্য করতে পারি না আমি। আদ্রিয়ান ও অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কতটা ভয় পেয়ে গেছিলাম জানো? এক মুহূর্তের জন্যে মনে হয়েছিল তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো আমি। কতটা অসহায় লেগেছে নিজেকে জানো? অনিমা আদ্রিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আদ্রিয়ান চমকে উঠল। হ্যাঁ, এটা ঠিক যে ও জানে যে অনিমা ওকে খুব ভালোবাসে, কিন্তু আজ অনিমার মুখ থেকে কথাটা শুনে আদ্রিয়ানের মনে খুশির শিহরণ বয়ে গেল।
ও অনিমার কাঁধে থুতনি রেখে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আবার বলো। অনিমার লজ্জামিশ্রিত কণ্ঠে বলল, আই লাভ ইউ। আদ্রিয়ান অনিমাকে এত শক্ত করে জড়িয়ে ধরল যেন নিজের মধ্যে ঢুকিয়ে ফেলবে। এভাবে কতক্ষণ ছিল ওদের নিজেদেরই খেয়াল নেই। হঠাৎ করেই কারো কাশির আওয়াজে ওরা দুজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রিক আর স্নিগ্ধা ছাদের দরজার এক কোণে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। ওরা ভেতরে আসার পর রিক আদ্রিয়ানকে খোঁচা মেরে বলল, আরে ভাই, রোমাঞ্চের জন্যে সারা জীবন পড়ে আছে, আপাতত সেলিব্রেশন হোক। হ্যাপি বার্থডে বলে রিক আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। স্নিগ্ধাও উইস করল আদ্রিয়ান। এরপর মিসেস আবরার, মিস্টার আবরার, মিসেস লিমা এসে একে একে আদ্রিয়ানকে উইস করে, কেক কেটে বিভিন্নভাবে মজা করে আপাতত ঘরোয়াভাবে সেলিব্রেট করল। তবে কালকে আদ্রিয়ানের বার্থডে উপলক্ষে পার্টি আছে, আর ওই পার্টিতেই আদ্রিয়ান আর অনিমার বিয়ের ডেট অ্যানাউন্স হবে। স্নিগ্ধা একটু তাড়াতাড়ি নিজের হসপিটালের কাজ সেরে নেওয়ার চেষ্টা করছে, কারণ আজ বাড়িতে অনুষ্ঠান আছে, তাই দ্রুত যেতে হবে। সব শেষ করে বেরোতে নেবে হঠাৎ ওর কেবিনে ওর সেই ক্লাসমেট প্লাস কলিগ এসে বলল, স্নিগ্ধা ফ্রি আছিস? স্নিগ্ধা হেসে বলল, হ্যাঁ, কাজ এমনিতে শেষ, বাড়ি ফিরছিলাম, কিছু বলবি? এদিকে রিক ওর কাজ শেষ করে স্নিগ্ধাকে ওর কেবিনে ডাকতে এসছিল একসাথে যাবে বলে। কিন্তু ভেতরে এসে যা দেখল তাতে ওর রক্ত গরম হয়ে গেল। কারণ স্নিগ্ধাকে ওই ছেলেটা ফুল দিয়ে প্রপোজ করছে। যদিও স্নিগ্ধা কিছু বলছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। রিককে দেখে স্নিগ্ধা বলল, রিক দা তুমি? রিক দাঁতে দাঁত চেপে বলল, ডিস্টার্ব করলাম নাকি? ওই ছেলেটা স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধা আমি। স্নিগ্ধা শক্ত গলায় বলল, তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো। ছেলেটা কিছু বলতে চেয়েও বলল না, চলে গেল ওখান থেকে। রিক স্নিগ্ধার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাড়ি যাবি তো? চল। রিকের এই ঠান্ডা গলাও স্নিগ্ধার স্বাভাবিক লাগলো না। তবুও কিছু না বলে চলে গেল। রিকের সাথে সারা রাস্তা একটাও কথা বলেনি রিক স্নিগ্ধার সাথে। রিক যত চুপ করে আছে, স্নিগ্ধার মনের ভয় ততই বাড়ছে। সন্ধ্যায় খুব বড় করে আদ্রিয়ানের বার্থডে সেলিব্রেট হলো। সকল প্রেস মিডিয়ার সামনে আদ্রিয়ান আর অনিমার বিয়ের দিন 15 দিন পর ঠিক করা হলো। সব ঠিকই ছিল, কিন্তু স্নিগ্ধা ঝটকা খেল তখন, যখন ওই একই দিনে ওর আর রিকের বিয়ের অ্যানাউন্সমেন্ট করল মানিক আবরার, আর তাও স্নিগ্ধার বাবা মায়ের সামনে। কারো চোখ মুখেই অবাক হওয়ার ছাপ নেই, মানে সবাই সবটা জানে। স্নিগ্ধা অবাক হয়ে রিকের দিকে তাকাতেই রিক ওর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। স্নিগ্ধার খুশি হওয়ার কথা হলেও ও খুশি হতে পারছে না, কারণ ওর মাথায় অন্য কথা ঘুরছে। রাতে রিক ওর রুমে বসে কাজ করছে, হঠাৎ স্নিগ্ধা ওর রুমে এসে বলল, কেন করলে এটা? রিক স্বাভাবিকভাবেই কাজ করতে করতে বলল, কোনটা? স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, রিকদা, আমি বিয়ের কথা বলছি। রিক ভ্রু কুঁচকে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বিয়ে কেন করে মানুষ? স্নিগ্ধা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো না, করছো নিজের জেদ রাখতে, আমার ওপর অধিকার খাটাতে। আমি তুমি ছাড়া অন্য কোনো ছেলের কাছে যাই, সেটা তোমার সহ্য হয় না, জাস্ট সেই জন্যে করছো। রিক এবার রেগে স্নিগ্ধার 2 বাহু ধরে বলল, হ্যাঁ, আমার সহ্য হয় না। অন্য কাউকে তোর সাথে দেখতে পারি না আমি, কারণ আমি ভালোবাসি তোকে। ইয়েস, আই লাভ ইউ। এতদিন বুঝতে পারলেও স্বীকার করতে চাইতাম না, বাট আজ আমি বলতে বাধ্য যে আই লাভ ইউ। স্নিগ্ধা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। রিক নিজে ওকে বলছে এসব। রিক স্নিগ্ধার কপালে কপাল ঠেকিয়ে বলল, তুই তো ভালোবাসিস আমাকে, তাই না? এটা জেনেও যে আমি অনিকে ভালোবাসি। হ্যাঁ, বাসি, ওকে ভালো এখনো বাসি, তবে সারা জীবন বাসবো। তবে সেটা আর পাওয়ার আশায় না। প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না, আমিও পারবো না। ও আমার মনে থাকবে ওর নিজের জায়গায়, কিন্তু তুই তোর নিজের জায়গা করে নিয়েছিস আমার মনে। আর তোর সাথেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। দিবি না আমাকে সেই সুযোগ? স্নিগ্ধা কিছু না বলে জড়িয়ে ধরল রিককে। রিকও নিজের সাথে জড়িয়ে ধরল স্নিগ্ধাকে। আজ আরেকটা নতুন ভালোবাসার সূচনা হলো, নতুন সম্পর্ক, নতুন অনুভূতি, বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। এভাবেই 15 দিন কেটে গেল।
অনিমা আর আদ্রিয়ানের সম্পর্ক আরও গভীর হয়েছে এই কয়েকদিনে। রিকো নিজের অতীতকে পাশে রেখে শুধু স্নিগ্ধাকে নিয়েই নিজের জীবন সাজানোর চেষ্টায় আছে আর পারছেও। আজ অনিমা, আদ্রিয়ান আর রিক স্নিগ্ধার গায়ে হলুদ। সন্ধ্যা হয়ে গেছে। অনিমা একাই ব্যালকনির রেলিং ধরে শূন্য আকাশে তাকিয়ে আছে সহির দৃষ্টিতে। পরনে হলুদ শাড়ি, খোলা চুল, হাতের লাল কাচের চুড়ি, মুখে হালকা সাজ। কিন্তু মনে একটুও শান্তি নেই। বাতাসে উড়ছে ওর উন্মুক্ত চুল। আদ্রিয়ান ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পাশে। সব ঠিকই ছিল, কিন্তু বিকেলের ঘটনাটাই সব এলোমেলো করে দেওয়ার জন্যে যথেষ্ট। ভয় হচ্ছে আদ্রিয়ানের, খুব বেশি ভয় হচ্ছে। সত্যিই কি সব এলোমেলো হয়ে যাবে? আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে অনিমার কাঁধে হাত রাখতেই অনিমা হাতটা সরিয়ে আদ্রিয়ানের হাতে একটা ডায়েরি ধরিয়ে দিল। ডায়েরিটা দেখে আদ্রিয়ান চমকে উঠল। অনিমা আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, ভেবেছিলাম কোনোদিন জিজ্ঞেস করব না আপনাকে। বলার হলে আপনি নিজেই বলবেন। তবে আজ আমি জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। কে আপনি? আব্বুর সাথে আপনার কি সম্পর্ক ছিল? আপনি কি শুধুই একজন রকস্টার, নাকি অন্য কিছু? আপনার আসল পরিচয় কি? আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। আর চাইলেও কিছু লুকানো সম্ভব না। বিকেলের ঘটনাটা তো আছেই, তার ওপর এই ডায়েরি। আজ ওকে সব বলতেই হবে। তবে দেখার এটাই যে সব শুনে অনিমা কি করবে। কি হবে এরপর? সব শেষ হয়ে যাবে, নাকি নতুন করে সব শুরু হবে? আদ্রিয়ানের ভেতরে টিপটিপ করছে। কাল ওদের বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, ভাবছে, কারণ আজ সবটা শোনার পর হয়তো অনিমা নিজেই সবটা শেষ করে দেবে। অনিমা যেরকম চিন্তাধারার মেয়ে, তাতে এটা খুব বেশি অস্বাভাবিক হবে না। সেটার চেয়েও বড় চিন্তা হচ্ছে অনিমার শারীরিক কন্ডিশন। এই সত্যিটা ও হজম করতে পারবে তো? এমনিতেই জীবনে অনেক আঘাত পেয়েছে মেয়েটা। আদ্রিয়ানের সত্যিটা ওর মনে নতুন করে কোনো আঘাত করবে না তো? ও ভেবেছিল বিয়ের পর একসময় ঠান্ডা মাথায় অনিকে সবটা ক্লিয়ার করে বলবে। এতে অন্তত অনিকে হারানোর ভয় থাকতো না ওর। কিন্তু ওদের আজ বিকেলেই আসার ছিল। 2 দিন পরে এলে কি হতো? যদিও দোষটা ওদের না, ওরা তো জানতো না যে অনিমা কিছুই জানে না। এসব চিন্তা করেই আদ্রিয়ান বিকেলের ঘটনাটা ভাবতে লাগলো। পুরো বাড়িতে রমরমে পরিবেশ। কালকে বাড়ির 2 ছেলের বিয়ে, আর আজ রাতে গায়ে হলুদ। অনিমা আর স্নিগ্ধা দুজনেই দুপুরে স্নান করে লাল পাড়ের হলুদ শাড়ি পরেছে। সবাই গায়ে হলুদের বিভিন্ন আয়োজন করছে। অনিমা আর স্নিগ্ধা বড় সোফায় বসে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় বসে ফোন স্ক্রুল করছে, আর রিক আদ্রিয়ান যেই সোফায় বসেছে সেই সোফারই হ্যান্ডেলের ওপর বসে ফোন স্ক্রুল করছে। আদিব, আশিস, তীব্র, অভ্র ওরা ডেকোরেশন এর বিভিন্ন কাজ দেখছে। অরুমিতা আর স্নেহা হলুদ, ফল, মেহেদি এসব কিছুর ব্যবস্থা করছে। হঠাৎ করেই কেউ দরজায় নক করতেই সবার দৃষ্টি দরজার দিকে গেল। মধ্যবয়স্ক একজন পুরুষ আর মহিলা দাঁড়িয়ে আছে। ওখানে উপস্থিত আর কেউ না চিনলেও অনিমা, আদ্রিয়ান আর রিক খুব ভালো করেই চিনতে পারল ওনাদের, কারণ ওনারা আর কেউ নয়, অনিমার মামা আশরাফ মৃধা আর মামি রাহেলা বেগম দাঁড়িয়ে আছেন। ওদের দেখেই অনিমা অবাক হয়ে দাঁড়িয়ে গেল, আর আদ্রিয়ানের বুকের মধ্যেও ধক করে উঠল। ও ভাবেও নি এরা এখনই আসবে। আর অনিমা ভাবছে, হঠাৎ মামা মামি কেন এলো এখানে? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওনাদের দিকে। মানিক আবরার ভ্রু কুঁচকে বলল, জি। কাকে চাই? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ওনারা অনির মামা মামি। আদ্রিয়ানের কথা শুনে উপস্থিত সবার মুখের হাসি মিলিয়ে গেল। কারণ ওখানে উপস্থিত সবাই জানে অনিমার অতীত সম্পর্কে। আদ্রিয়ান আশরাফ মৃধা আর মিসেস রাহেলা এর দিকে তাকিয়ে বললেন, কেন এসছেন আপনারা এখানে? অনিমা এখনো নিচের দিকে তাকিয়ে আছে ছলছলে চোখে। আশরাফ মৃধা নিচু কণ্ঠে বললেন, নিজেদের করা পাপের জন্যে ক্ষমা চাইতে এসছি। এটা শুনে অনিমা মাথা তুলে তাকালো ওনাদের দিকে। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই মানিক আবরার বললেন, আসুন ভেতরে এসে বসে কথা বলুন। অনিমা কিছু বলছে না, ওর চোখ দিয়েও না চাইতেও জল পড়ছে। বারবার সেই অতীত ওর চোখের সামনে ভেসে উঠছে। ওনারা ভেতরে আসার পর আশরাফ মৃধা বললেন, আমরা বসতে আসিনি। এই বাড়িতে বসার যোগ্যতা আমাদের নেই।
শুধু এই মেয়েটার কাছে ক্ষমা চাইতে এসছি। ওর ক্ষমা না পেলে যে মরেও শান্তি পাবো না। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে কেঁদে চলেছে। আশরাফ মৃধা অনিমার সামনে এসে ওর সামনে হাত জোর করে বলল, আমরা জানি রে মা, তোর সাথে অনেক অন্যায় করেছি আমরা। জেনে বুঝে অনেক কষ্ট দিয়েছি তোকে। মামা হিসেবে যেই সময় তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল সেই সময় আমরা তোর সাথে পশুর মতো ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি। মিসেস রাহেলাও বললেন, টাকা পয়সার লোভে অমানবিক আচরণ করেছি। কোনো কারণ ছাড়াই তোর গায়ে হাত তুলেছি। জানি আমরা যা করেছি তার ক্ষমা হয় না, কিন্তু একবার আমাদের ক্ষমা করে দে। অনিমা কিছু বলছে না, শুধু একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আশরাফ মৃধা আবার বললেন, সেদিন যদি আদ্রিয়ান এসে আমাদের ওভাবে না বোঝাতো তাহলে তো আমরা জানতেই পারতাম না যে টাকার চেয়েও বড় কিছু হয়। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেও অনিমা এবার অবাক হয়ে ওনাদের দিকে একবার তাকালো আর একবার আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সাথে সাথেই চোখ সরিয়ে নিল। মিসেস রাহেলা বললেন, হ্যাঁ রে মা, তোর সাথে যে কত বড় অন্যায় করেছি সেটা আদ্রিয়ানই বুঝিয়েছে আমাদের। অনিমা কিছু বলার আগেই আদ্রিয়ান বলল, এসব কথা এখন থাক না। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি মামা মামির কাছে গেছিলেন? আদ্রিয়ান কিছু না বলে চুপ করে আছে। আশরাফ মৃধা বললেন, ভাগ্যিস গেছিল, নইলে আমরা কোনোদিন মানুষ হতে পারতাম না। অনিমা ভ্রু কুঁচকে বলল, মানে? এরপর আশরাফ মৃধা আর মিসেস রাহেলা সেদিনের সব খুলে বললেন অনিমাকে। সব শুনে রিক, আদিব, আশিস আর অভ্র বাদে সবাই বেশ অবাক হলো। অনিমা তো অবাকের চরম সীমায় পৌঁছে গেছে যে আদ্রিয়ানও এমন করতে পারে সেটা ওর ভাবনারও বাইরে ছিল। হঠাৎই মিসেস রাহেলা অনিমার হাত ধরে বললেন, কি রে মা, ক্ষমা করবি না আমাদের? আশরাফ মৃধাও বললেন, হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দিলেই আমরা চল যাব মা, আর কোনোদিন তোর সামনে আসব না। অনিমা ওনাদের দিকে না তাকিয়েই বলল, তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা তোমাদের কাজ করেছ। শুধু একটা কথাই বলবো, তোমাদের যদি প্রপার্টির দরকার ছিল একবার বলে দেখতে আমাকে, আমি এমনি সব দিয়ে দিতাম। আমার তো প্রপার্টির দরকার ছিল না, ওই সময় আমার শুধু একটু ভালোবাসার দরকার ছিল। তোমাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া ছিল না আমার। কিন্তু তোমরা তো আমাকে শুধু টাকার জন্য নিজের চরিত্রহীন ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলে, এরপর অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছিলে শুধু টাকার জন্যে। যাই হোক, এখন এসব পুরনো আবর্জনা ঘাটলে শুধু দুর্গন্ধই বেরোবে। তোমরা ক্ষমা চাইছো তো? তবে প্লিজ আমার সামনে হাত জোর করো না, আমার অস্বস্তি হয়। তোমরা যেমনই হও, আমি তো আর তোমাদের কাতারে নামতে পারবো না। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা অবাক হয়ে তাকিয়ে আছে। অনিমাও যে এইভাবে কথা বলতে পারে তারা ভাবতে পারেনি। যেই মেয়েটা এত টর্চারের পরেও মুখ দিয়ে টু শব্দও করেনি, তার মুখে এত কড়া কথা ভাবেওনি তারা। তবুও নিজেদের সামলে নিল। আশরাফ মৃধা বলল, আরেকজনও এসছে তোর কাছে ক্ষমা চাইতে। অনিমা ভ্রু কুচকে তাকাতেই মাথা নিচু করে অর্ক এলো। অর্ককে দেখেই আদ্রিয়ান আর রিক দুজনেরই মাথা গরম হয়ে গেল। রিক তেড়ে যেতে নিলেই স্নিগ্ধা ওর হাত ধরে আটকে নিল। আদ্রিয়ান এগিয়ে গিয়ে বলল, ও এখানে কেন এসছে? সেদিন জীবিত ছেড়েছি, ভালো লাগেনি না? আজ তো ওকে আমি। আদ্রিয়ান অর্কর দিকে এগোতে নিলেই অনিমার আদ্রিয়ান বলে ডাকতেই আদ্রিয়ান থেমে গেল। নিজেকে বহু কষ্টে সামলে নিল ও। অনিমা নিজেও অর্কর দিকে তাকাচ্ছে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। অর্ক অনিমার সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দে প্লিজ। অনিমা এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এবার অর্কর দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল অর্কর গালে। ঘটনার আকস্মিক ঘটনায় সবাই অবাক হয়ে গেছে। অর্ক গালে হাত দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা শক্ত গলায় বলল, আচ্ছা, ক্ষমা চাইছো কিসের জন্যে? 4 বছর ধরে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সুযোগ পেলেই আমাকে বাজে ভাবে ছোঁয়ার জন্যে? নাকি বাড়িতে একা আমাকে রেপ করার চেষ্টায় করার জন্যে? বলো। অর্ক কিছু বলবে তার আগেই অনিমা একটা শ্বাস নিয়ে বলল, যদি সেদিন আমি তোমার হাত থেকে নিজেকে না বাঁচাতে পারতাম তাহলে? কিসের জন্যে ক্ষমা চাইতে আর কার কাছে ক্ষমা চাইতে বলো? অর্ক মাথা নিচু করে আছে।
সত্যি এই প্রশ্নের কোনো উত্তর নেই ওর কাছে। অনিমা চোখ মুছে বলল, রেপ করা আর রেপ করার চেষ্টা করা দুটোই সমান অপরাধ। আর দুটো অপরাধের কোনো ক্ষমা হয় না, এক মার্ডার আর দুই রেপ। আদ্রিয়ান আস্তে আস্তে দুকদম পিছিয়ে গেল অনিমার কথা শুনে। ওর ভেতরে এখন অন্য আশঙ্কা বাসা বাঁধছে। অনিমা বলল, তাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তবে নতুন করে আর কোনো শাস্তিও দেব না, কারণ যেই শাস্তি তুমি পেয়েছো শুনলাম, তারপর আর কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কথাটা আদ্রিয়ানের দিকে তাকিয়েই বলল অনিমা। উপস্থিত কারো আর কিছুই বলার নেই। এরপর অনিমার মামা মামি আর অর্ক চলে গেল। আদ্রিয়ান বলেছিল অনুষ্ঠান পর্যন্ত থাকতে, তবে ওনারা রাজি হননি। অনেক জোরাজোরিতে কালকে আসবে বলে ঠিক করেছে। ওনারা চলে যেতেই আস্তে আস্তে গোটা পরিবেশ স্বাভাবিক হয়ে গেলেও স্বাভাবিক হল না অনিমার মন। কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর মনে, অনেক সংশয় তৈরি হয়েছে। আর আদ্রিয়ানের মনের মধ্যে বাসা বেঁধেছে ভয়, নিজের জানপাখিকে হারিয়ে ফেলার ভয়। কি হলো বলুন? অনিমার ডাকে হুঁশ এলো আদ্রিয়ানের। ও নিজেকে সামলে নিয়ে বলল, অনি, আমি জানি তুমি অন্যরকম মেন্টালিটির মেয়ে। তুমি কখনোই খুন খারাপি, মারামারি এসব মোটেও পছন্দ করো না। এসব ঘৃণা করো তুমি। হয়তো আজকের পর আমাকেও ঘৃণা করবে। ভেবেছিলাম সঠিক সময় এলে সবটা ধীরে ধীরে বুঝিয়ে বলবো, তবে আজ সবটা তোমাকে বলতেই হবে। আগে তোমার বাবার সাথে আমার কিসের সম্পর্ক ছিল সেটি বলি। তোমার বাবা মারা যাবার 7 মাস আগে 5 দিনের জন্যে চট্টগ্রাম গিয়েছিলেন, কিন্তু 1 সপ্তাহ পর ফিরেছিলেন, মনে আছে? অনিমা হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেখানে সেই ড্রাগ সেলারদের একটা গ্যাংকে এক্সপোজ করেছিলেন উনি, তবে ওখানে গুলি লাগে ওনার। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, এক্সাক্টলি। সেদিন তোমার বাবা গুলি লাগা অবস্থায় রোডে পড়েছিল। আমি ওনাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই। বাকি দুদিন উনি আমার কাছেই ছিলেন। ওই দুদিন আমি আমার বুক করা হোটেল রুমেই ওনাকে রেখেছিলাম। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল। এরপরে ওখান থেকে আমরা একসাথেই ফিরি। ওখান থেকে আসার পরেও আমাদের দুজনের যোগাযোগ হতো। মাঝে মাঝে দেখা করেও কথা বলতাম। উনি আমাকে জুনিয়র বলে ডাকতো, কারণ উনি নাকি আমার মধ্যে নিজেকে দেখতে পেতেন। আর আমিও তাই ওনাকে মিস্টার সিনিয়র বলতাম। আর জানো, আমাদের আলোচনা মূল বিষয়বস্তু ছিলে তুমি। অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হালকা হেসে বলল, উনি সবসময় তোমার কথাই বলতো। তুমি কি করো? তুমি কি খেতে ভালোবাসো? কি করতে ভালোবাসো? প্রতিদিন রাতে ফোন করে আমার কাছে তোমার গল্প বলতো। তবে সেটা আমারই ইচ্ছেতেই। প্রথম দিন তোমার গল্প শোনার পর খুব ইন্টারেস্টিং লেগেছিল। তাই খুব মনোযোগ দিয়ে শুনতাম, মাঝে মাঝে নিজেও যেচে তোমার ব্যাপারে জানতে চাইতাম। ভালো লাগতো। তবে তোমার কখনো তোমার নাম জিজ্ঞেস করিনি, আর আঙ্কেলও তোমাকে মামুনি বলেই সম্বোধন করত। অদ্ভুত শোনালেও এটাই সত্যি। অনিমা অবাক কণ্ঠে বলল, তারপর? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করল, একদিন মিস্টার সিনিয়র ফোন করে বলল যে উনি এমন একটা আর্টিকেল তৈরি করছেন যাতে ওনার প্রাণ সংশয় হতে পারে। উনি ছাড়া তোমার এই পৃথিবীতে কেউ নেই। ওনার কিছু হয়ে গেলে যাতে আমি তোমাকে দেখে রাখি। আমি কোনো কিছু না ভেবেই ওনাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে দেখে রাখব। কিন্তু তার দুদিন পর আমাকে ইউকে যেতে হয়েছিল। একদিন আঙ্কেল কল করে বলল যে এটাই নাকি ওনার সাথে আমার শেষ কথা। আমি যেন তোমাকে দেখে রাখি। আমি কিছু বলার আগেই ফোন কেটে গেছিল। তারপর অনেকবার ট্রাই করেও আমি পাইনি ফোনে। অনিমা কিছু একটা ভাবতে ভাবতে বলল, সেদিন রাতে আব্বু আমাকে একটা কাগজ দিয়েছিল যেটাতে হয়তো কারো নাম্বার ছিল। তাহলে কি ওটা আপনারই? আদ্রিয়ান একটু হেসে বলল, হুমুম হতে পারে। এরপর আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে এসছিলাম, কিন্তু তোমাদের বাড়ি গিয়ে তোমাদের পাওয়া যায়নি। তালা ঝুলে ছিল। নিউজ দেখে জানতে পারলাম মিস্টার সিনিয়র নাকি সুইসাইড করেছে। এটা শুনে আমার পুরো জগৎটাই যেন অন্ধকার হয়ে গেছিল। বুঝতে পেরেছিলাম যে ওরাই মেরে ফেলেছে। আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম ওদের কাউকে ছাড়ব না, কিন্তু তার আগে তোমাকে খুঁজতে হতো। কিন্তু অনেক খুঁজেও তোমাকে পাইনি। বেশি সমস্যা হয়েছিল কারণ তোমার নামটাই জানতাম না আমি।
অনেক খোঁজ চালিয়েছি তোমার কিন্তু পাইনি। এরপর 2 বছরের জন্যে ইউকেতে যেতে হয়েছিল আমায় পড়াশোনার কাজেই। আমার লোক দিয়ে তবুও খোঁজ করেছি কিন্তু পাইনি। পাবো কি করে নামটাই তো জানতাম না। নিজেকে খুব অপরাধী মনে হতো। মিস্টার সিনিয়রকে কথা দিয়েও তার দেওয়া কথা রাখতে পারিনি আমি। এভাবে কটা বছর চলে গেল। একদিন একটা বিপদে পড়ে তোমার ফ্ল্যাটে এসে পড়লাম আমি। একটা গোটা রাত তোমার সাথে কাটানোর পর আমার মনে খটকা লেগেছিল, কারণ মিস্টার সিনিয়রের বলা কথাগুলোর সাথে তোমার সবকিছু মিলে গেছিল। আচার আচরণ, হাসি, কথার ধরন, দুষ্টুমি সব। তাই সিউর হওয়ার জন্য লোক লাগিয়ে তোমার খোঁজ লাগিয়ে জানতে পারি যে তুমি সেই মেয়ে যাকে আমি 7 বছর যাবৎ খুঁজছি। অনিমা অবাক হয়ে গেছে সব শুনে। ও অবাক হয়েই বলল, এই জন্যই আপনি আমার সব পছন্দ অপছন্দ জানতেন? আর এই ডায়েরিতে আব্বুকে নিয়ে অনেক কথা এই জন্যই লেখা আছে? আদ্রিয়ান একটু চুপ থেকে বলল, হ্যাঁ। তবে এটা ভেবো না যে আমি তোমাকে নিজের দায়িত্ব ভেবে বিয়ে করছি তোমার আসল পরিচয় জানার আগে থেকেই কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। অনিমা ভ্রু কুঁচকে বলল, তাহলে এটা কেন বললেন? সব শুনলে আমি আপনাকে ঘৃণা করব? আর কি শোনা বাকি আছে? আদ্রিয়ান নিজেকে শক্ত করে অনিমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি নিজেও একজন খুনি। অনিমা চমকে তাকালো আদ্রিয়ানের দিকে। সাথে সাথে দুকদম পিছিয়ে পড়ে রেলিং ধরে দাঁড়ালো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর পা কাঁপছে। কি বলল আদ্রিয়ান? ও ঠিক শুনছে তো? এসব সমীকরণ মেলাতে মেলাতেই আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলল, হ্যাঁ আমি একজন খুনি। তুমি কি এরপরও কোনো এক্সপ্লেনেশন শুনতে চাও? অনিমা চুপ করে আছে। আদ্রিয়ানের বলা কথাটার ধাক্কা এখনো সামলাতে পারছে না ও। কি বলবে, কি বলা উচিত সেটাই বুঝতে পারছে না। শুধু রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর ওর চোখ দুটো ছলছল করছে। কিছু সময় পরেও আদ্রিয়ান অনিমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। এটাই হয়তো হওয়ার ছিল। হয়তো আজকেই সব শেষ হয়ে যাবে। এসব ভেবে ও চলে যেতে নিলেই অনিমা বলে উঠল, না চাই না কোনো এক্সপ্লেনেশন। আদ্রিয়ান থেমে গেল। একটু হেসে পেছনে তাকিয়ে বলল, এরপর কোনো এক্সপ্লেনেশন শুনতে চাওয়ার কথাও না। অনিমা চোখ মুছে বলল, হ্যাঁ, কারণ আমি জানি আমার আদ্রিয়ান কোনো ভুল করতেই পারে না। আপনি যদি খুন করেও থাকেন সেটা আর যাই হোক ভুল হতে পারে না। আদ্রিয়ানের চোখ দিয়ে ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। না, এটা কষ্টের জল নয়, আনন্দের জল। ও গিয়ে অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে। অনিমাও আদ্রিয়ানের পিঠ আঁকড়ে ধরল। কিছু সময় পর আদ্রিয়ান বলল, শুনবে না বাকিটা? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রয়োজন নেই আমার। আমার কাছে তো আপনিই সত্যি। শুধু আব্বু রিলেটেড বলে জিজ্ঞেস করেছিলাম। সেটা তো জেনেই গেছি। কিন্তু আপনার ইচ্ছে হলে বলতে পারেন। আদ্রিয়ান মুচকি হেসে বলল, এই যে মাফিয়া গ্রুপ এর নাম শুনেছ? অনিমা একটু ভেবে বলল, হ্যাঁ শুনেছি তো। ওই মাফিয়া গ্রুপ নিয়ে বেশ কয়েকটা আর্টিকেলও করেছিলাম। ওটা একটা সিক্রেট টিম। ওরা সিক্রেটলি বেশ কয়েকটা ইলিগাল কোম্পানি, গোডাউন এরকম অনেক টিমকে ধরিয়ে দিত। তার মধ্যে বেশিরভাগ কোম্পানির মালিকদের আর খুঁজে পাওয়া যায় না। আদ্রিয়ান হালকা হেসে বলল, ওই টিমের লিডার কে জানো? অনিমা একটু বিরক্ত হয়ে বলল, আরে হ না। কত খুঁজেছি বেটাকে। কত চেষ্টা করেছিলাম ওই লোকটাকে খুঁজে নিউজ করব। বাট এত চেষ্টা করেও পান্ডা শালাকে খুঁজেই পেলাম না। কোথায় ঘাপটি মেরে থাকে আল্লাহ জানে। আদ্রিয়ান এটা শুনে শব্দ করে হাসল। হাসতে হাসতেই বলল, সেই মাফিয়া তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তবে সে তোমার শালা না বর। অনিমা অবাক হয়ে তাকালো, তারপর বর্ষর একটা ঢোক গিলে বলল, সিরিয়াসলি? আদ্রিয়ান একটু গলা ঝেড়ে বলল, জি হ্যাঁ। আর আমি তাদেরকেই মারি, পুলিশ যাদের কিচ্ছু করতে পারে না। অনিমা চোখ ছোট করে হাত ভাঁজ করে বলল, কবে থেকে চলছে এসব? আদ্রিয়ান একটু ইতস্তত করে বলল, 8 বছর। অনিমা একটা হতাশ নিঃশ্বাস নিয়ে বলল, মানে স্টুডেন্ট লাইফ থেকে? আদ্রিয়ান মাথা চুলকে বলল, ওই আর কি। অনিমা দুটো ক্লাব বাজিয়ে বলল, বাহ, আমার নিজের উড বি এত বিশাল একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, অথচ আমি নিজেও জানি না।
ওয়াও, 1 মিনিট। 8 বছর মানে তো আব্বুও জানতো? কিছুই বলেনি আপনাকে? আদ্রিয়ান একটু হেসে বলল, তোমার বাবা তো। হঠাৎ রিক আসতে আসতে বলল, ওই টিমে কিন্তু এখন আমিও আছি, নিউ মেম্বার আর কি। অনিমা তো অবাকের শেষ পর্যায়ে। ও হতাশভাবে দুজনের দিকে তাকিয়ে বলল, একজন রকস্টার, একজন ডক্টর, অথচ আন্ডারওয়ার্ল্ডে এরা দুজনেই মাফিয়া। আর কি লাগে? স্নিগ্ধা জানে এসব? হ্যাঁ, সবটাই জানে। বলতে বলতে স্নিগ্ধা এসেও হাজির। অনিমা এবার কোমরে হাত দিয়ে বলল, খুব ভালো। সবাই সব জানে অথচ আমি কিচ্ছু জানতাম না। বাহ। আদ্রিয়ান বলল, হ্যাঁ তাই তো, পান্ডা শালা আরো কত কি বানিয়ে দিচ্ছিলে। আদিবাসী সোরাও কিন্তু এই টিমেরই সদস্য। অনিমা হাত ভাঁজ করে বলল, হুমম তাই তো বলি, একজন রকস্টার হয়েও এত কাণ্ড কি করে ঘটায় এই ছেলে। স্নিগ্ধা হেসে বলল, যাই হোক অনি, আমাদের কিন্তু এখন একটু ভাব নিয়ে চলতে হবে বল। আফটার অল ওয়াইফ অফ মাফিয়া, তাই না? বলেই অনিমা আর স্নিগ্ধা একসাথে হেসে দিল। আদ্রিয়ান আর রিক বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে ওরাও হেসে দিল। সেদিন রাতে খুব সুন্দরভাবে ওদের গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ হলো। আজ ওদের বিয়ে। প্রথমে রিক স্নিগ্ধা আর পরে অনিমা আদ্রিয়ানের বিয়ে হলো। আশিস আর অরুমিতা একসাথে দাঁড়িয়ে আছে। ওদের বিয়ে দেখতে দেখতে আশিস বলল, কবে যে আমাদের বিয়েটা হবে? অরুমিতা মুখে হাসি রেখেই দাঁতে দাঁত চেপে বলল, তার জন্যে আগে তোমার বাবাকে বলতে হবে, তাই না? আশিস মুচকি হেসে বলল, বলে দেব, একটু সময় দাও। অরুমিতা একটা মেকি হাসি দিয়ে বলল, 1 সপ্তাহ ধরে একই কথা বলছো, কাওয়ার্ড একটা। বলে অরুমিতা রেগে চলে গেল আর আশিসও পেছনে পেছনে ছুটল ওকে মানাতে। হ্যাঁ, ওদের সম্পর্কটাও ঠিক হয়ে গেছে এই কয়েকদিনে। সেদিন আশিস সত্যিই অরুমিতার সামনে কানে ধরে ওসব বলেছিল আর অরুমিতার অভিমানটাও এরপর আস্তে আস্তে কেটে গেছে। আর এদিকে তীব্র স্নেহাকে পেছনে থেকে হালকা করে জড়িয়ে ধরে বলল, নেক্সট মান্থে কিন্তু আমাদের পালা। স্নেহা একটা খোঁচা মেরে সরিয়ে বলল, কি করছো দেখছে সবাই। তীব্র হেসে বলল, দেখুক আমার বউকে আমি ধরেছি কার কি। স্নেহা বিরক্তি নিয়ে বলল, বউ হব হইনি এখনো। বলে ওখান থেকে চলে গেল আর তীরও মুখ ফুলিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজের কাছে গেল। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর করেই মিটে গেল। এবার বাসর ঘরে ঢোকার সময় হলো আরেক বিপদ। আদিব, আশিস, তীব্র, স্নেহা, অরু, রাইমা, অভ্র সবাই পথ আটকে আছে আদ্রিয়ান আর রিক দুজনেরই। দুজনের রুম পাশাপাশি, তাই সুবিধা হয়েছে আটকাতে। করিডোর এরিয়াতেই আটকেছে ওদের দুজনকে। টাকা না দিলে ওরা ছাড়বে না। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, তোরা কি ছোট নাকি রে, এসব উদ্ভট বায়না করছিস? কিন্তু ওদের কোনো বাহানাতেই কোনো লাভ হলো না। ওদের একটাই কথা, বউ পেতে হলে টাকা দিয়ে তবেই ঢুকতে হবে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কত চাই? তীব্র হেসে বলল, বেশি না, দুজনে 50-50 করে 1 লাখ দাও। রিক ভ্রু কুঁচকে বলল, আব্বে বাসর ঘরে ঢোকার বক্সিস নিচ্ছিস নাকি কিডনি বেচে দাম চাইছিস? স্নেহা হেসে বলল, কি বলো ভাইয়া, এইটুকু টাকা তো তোমাদের কাছে পানি ভাত দিয়ে দাও। আদ্রিয়ান বলল, এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি নাকি আমরা? কালকে পেয়ে যাবি। আশিক মাথা নেড়ে বলল, না ভাই, বাকির নামই ফাঁকি। তো নগদ না পেলে ঢুকতে দেব না। রিক বিরক্ত হয়ে বলল, এখন পাবো কোথায়? অরুমিতা হেসে বলল, কার্ড দিয়ে দাও আর পিন বলে দাও। আদ্রিয়ান হাত ভাঁজ করে বলল, হ্যাঁ সেই। আর তোরা পরে আমাদের ভিখারি বানিয়ে দে আর কি। তীব্র বলল, তাহলে এখানেই থাকো, যেতে হবে না ভেতরে। আদ্রিয়ান আর রিক একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা ইশারা করে একসাথে বলল, রেডি, 1, 2, 3। বলেই ওদের হাতের নিচ দিয়ে পার হয়ে এক প্রকার দৌড়ে নিজের নিজের রুমে গিয়ে ঢুকে দরজা ঠাস করে আটকে দিল। ওরা সবাই অবাক হয়ে গেল। অরুমিতা হা করে তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? আদিব একটা শ্বাস ফেলে বলল, জানতাম দুটোই হাই লেভেলের চালাক। ঠিক টপকে গেল। কি আর করার, সবাই মুখ ফুলিয়ে ওখান থেকে কেটে পড়ল। রিক খাটে হেলান দিয়ে বসে আছে আর ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে স্নিগ্ধা।
স্নিগ্ধা মুচকি হেসে বলল, জানো কখনো ভাবিনি যে তোমাকে নিজের করে পাবো। তুমিও কোনোদিন ভালোবাসি বলবে আমায়। রিক মুচকি হেসে বলল, আমিও ভাবিনি। যখন তোমার প্রপোজাল রিজেক্ট করেছিলাম, ভাবতেই পারিনি যে তুমিই আমার বউ হবে। আমি একদিন তোমাকে ভালোবাসবো। স্নিগ্ধা মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, হঠাৎ তুমি বলছো যে? রিক স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে বলল, নিজের বউকে তুই করে বলবো নাকি? স্নিগ্ধা হেসে বলল, হ্যাঁ বলবে। সবার সামনে তুমি করে বলবে, কিন্তু যখন একা থাকবো তখন তুই করেই বলবে। তোমার মুখে তুই শুনতে খুব ভালো লাগে। রিক হেসে বলে দিয়ে বলল, আচ্ছা বলবো হ্যাপি। স্নিগ্ধা আবার রিকের বুকে মাথা রেখে বলল, হুমম। তো এটা বলো, কখন বুঝলে যে তুমিও আমাকে ভালোবাসো? রিক একটা শ্বাস ফেলে বলল, যেদিন তোকে অন্যের সাথে দেখে জেলাস ফিল করতে শুরু করলাম সেদিন থেকে। স্নিগ্ধার মাথা তুলে বলল, বাবা বাবু জেলাসও হয়? রিক কিছু না বলে স্নিগ্ধা থুতনি ধরে ঠোঁটের দিকে এগোতে গেলেই স্নিগ্ধা বাধা দিয়ে বলল, উমহুম একদম না। রিক ভ্রু কুঁচকে বলল, মানে কি কেন? স্নিগ্ধা নিজেকে ছাড়িয়ে সোছা হয়ে বসে বলল, কয়েক বছর ধরে তোমার পেছনে ঘুরেছি, পাত্তাও দাওনি, সো এক বছর তুমি আমায় টাচ করবে না, এটাই তোমার শাস্তি। রিক কিছুক্ষণ চোখ ছোট করে তাকিয়ে রইল স্নিগ্ধার দিকে, তারপর নিচের ঠোঁট কামড়ে একটু হেসে বলল, এক বছর? তাই না? ওয়েট। স্নিগ্ধাকে ধরতে গেলেই ও উঠে দাঁড়িয়ে গেল আর এদিকে ওদিক ছুটতে লাগলো, কিন্তু রিকের হাত থেকে ছুটে পালানো কি এতই সোজা? তাই স্নিগ্ধাও পারল না। রিক সোজা স্নিগ্ধাকে কোলে নিয়ে বলল, এবার যাতে এক বছরের মধ্যেই একটা ছোট্ট স্নিগ্ধা চলে আসে সেই ব্যবস্থা করব সুইটহার্ট। বাইরে ঝুম বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। যদিও এখন বর্ষাকাল নয়, কিন্তু তবুও বাংলাদেশে আজকাল আর ঋতুভেদে কিছুই হয় না। তবে এখন আর অনি ভয় পায় না। নিজের সব ভয়কেই কাটিয়ে উঠেছে ও, আর সবটাই আদ্রিয়ানের জন্যে। ব্যালকনির দোলনায় আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে অনিমা। আদ্রিয়ানের গায়ে শেরওয়ানি নেই, শুধু একটা সাদা চিকন স্লিভসের গেঞ্জি। অনিমার চুলগুলো খোলা, আদ্রিয়ানি এসে ওর চুল খুলে দিয়েছে। অনিমার খোলা চুলই আদ্রিয়ানের বেশি ভালো লাগে। দুজনেই চুপচাপ বৃষ্টি দেখছে। নীরবতা ভেঙ্গে আদ্রিয়ান বলল, কাল রাতে খুব ভয় পেয়ে গেছিলাম জানো। ভেবেছিলাম হয়তো আমার সত্যিটা জেনে চলে যাবে তুমি আমাকে ছেড়ে। অনিমা মুচকি হেসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, ছাড়তাম কি করে? আপনি তো আমার অন্ধকার জীবনের আলো হয়ে এসেছেন। আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছেন। আমার একা জীবনের সঙ্গী হয়ে এসেছেন আপনি। আপনি না থাকলে হয়তো রিক ওর ভুল বুঝতে পারত না। হয়তো চিরকাল ওই রঞ্জিত চৌধুরী আর কবির শেখের খাঁচায় আটকে থাকতে হতো। নরক হয়ে যেত আমার জীবনটা। যে আমার জীবনটাকে নিজের দায়িত্বে এত সুন্দর করে দিয়েছেন, তাকে কি করে ছাড়বো আমি? তবে একটা কথা রাখবেন? আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে বলল। বলো। অনিমা একটু ইতস্তত করে বলল, মামা মামিকে ওদের সব প্রপার্টি ফিরিয়ে দিন, ওরা তো বুঝেছে নিজের ভুলটা। আদ্রিয়ান একটু হেসে বলল, দেব। সঠিক সময় এলে ঠিক দেব। অনিমা আর কিছু না বলে চুপচাপ বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, কি ভাবছো? অনিমা বৃষ্টি দেখতে দেখতেই বলল, আজ আব্বু আম্মু থাকলে কত খুশি হতেন তাই না? আদ্রিয়ান একটু হেসে বলল, হুমম। আর ওনারা যেখানেই আছেন আমাদের দেখে খুব খুশি হয়েছেন আর আমাদের দোয়াও করছেন। অনিমা আবারও চুপ করে রইল। আদ্রিয়ান বুঝতে পারল অনিমা কাঁদছে। আদ্রিয়ান অনিমার মাথা উঁচু করে ধরে চোখ মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, প্লিজ আজকে অন্তত কেঁদো না। নিজের কালো অতীতকে ভুলে যাও। আমার জীবনে পাওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি। আমার সৌভাগ্য, আমার খুশি সব তুমি। আর আমি কথা দিচ্ছি, তোমার ভবিষ্যৎ যতটা অন্ধকার, তোমার ভবিষ্যৎকে ঠিক ততটাই আলোকিত করে তুলব আমি। আই প্রমিস। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। অনিমাও আদ্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ানও ঝাপটে ধরল ওকে। কিছুক্ষণ এভাবে থাকার পর আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে কানে একটা কিস করে বলল, আজকে আমার ভালোবাসার রং সম্পূর্ণ রাঙিয়ে দিতে চাই তোমাকে।
আমার প্রত্যেক অনুভূতির চরম সীমার সাথে পরিচয় করাতে চাই। তোমাকে সম্পূর্ণ নিজের করে নিতে চাই। সো জান পাখি, মেয়াই। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের গ্যাঞ্জিটা খামচে ধরে ওর বুকে মুখ লুকালো। আদ্রিয়ান কিছু না বলে মুচকি হেসে ওকে কোলে তুলে নিল ওকে। লজ্জায় অনিমা মাথা তুলে তাকাতে পারছে না। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। আজ সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন আলোয় ভরে উঠল ওদের জীবন। সত্যিই বর্ষণ আশীর্বাদ। হ্যাঁ, বর্ষণে মাঝে মাঝে বজ্রপাত, তোলপাড়, চারপাশে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হতেই পারে। তবে তার পরের সকালটা ততটাই সুন্দর, স্বচ্ছ, আলোকিত হয়। কে বলতে পারে ভয়ঙ্কর বর্ষণের রাতে হয়তো কারো জীবনে এমন কিছু ঘটতে পারে যেটা তার জীবনের মোড়ই ঘুরিয়ে দেবে, জীবনে নতুন আলো নিয়ে আসবে। প্রত্যেক অন্ধকার আর ভয়াবহতাই যে আলোকিত সুন্দর কিছু বয়ে আনতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো বর্ষণের রাতগুলোই হয়।